আপনারা অনেকেই শুনছেন জানি। আমরা সরাসরি কথা বলবো তার সাথে এবং শুরুতেই পরিচিত হব তার সাথে। আপনার নামটা প্লিজ একটু সবাইকে বলুন। হ্যালো লিসেনার, আমার নাম জুনায়েদ খান। আমি সৌদি আরবিয়া জেদ্দা থেকে এসেছি, আর রিসেন্টলি বাংলাদেশে ভিজিট করতে আসি, যেটা এভরি 2 ইয়ারে করি। সো সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। সো ঘটনাটা হচ্ছে 2008 আর 7-8 এর দিকে, যখন আমি সামার ভ্যাকেশনে ঘুরতে বাংলাদেশে আসি। সো আমরা ঘুরতে আসলে আমরা নানু বাড়ি থাকি আর কি। সো আমরা আসলাম, আর ওখানে আমার খালারাও ইন্ডিয়া থেকে এসেছেন, খালুরা ওনারা 2 ফ্যামিলিরা আসছেন, ইন্ডিয়াতে থাকে। তো আমরা গেট টুগেদার করলাম সবাই। মানে ওনারাও তো ইন্ডিয়াতেই থাকেন? হ্যাঁ, ওনারা ইন্ডিয়ার আর কি থাকেন আর কি। সো ওনারাও আসছেন, আমাদের সাথে দেখা করলেন। সো রাত্রে যেহেতু অনেক গেস্ট, আমরা সব একই রুমে ঘুমাইতাম। সো একদিন হঠাৎ রাত 3টার দিকে আমি আমার খালুর সাথে খাটে ঘুমাচ্ছি, আর নিচে আমার আব্বু আম্মু, আমার ভাই আর আমার মামা সবাই নিচে ফ্লোর করে ঘুমাইছিল। সো আমি ওনার সাথে রাত্রে খাটে ঘুমাইছিলাম। তো হঠাৎ করে রাত মিডনাইটের সময় দেখি উনি আমার গলা চাপে ধরছেন। আপনার খালু? হ্যাঁ, আমার খালুটা গলা আমার চাপে ধরছেন। সো আমি হঠাৎ করে রাত্রেবেলা উঠে দেখি, ও মাই গড, এটা কি? সো ওনার দিকে তাকালাম, তো চোখ বড় বড় করে আর অনেক জোরে হাসলেন। হাসার পর আর কি আমি গলা টিপার কারণে আমার ঘুমটা ভাঙে যায় আর কি। সো আমি ওটা দেখে অনেক ভয় পাই। তো দেখে আমি সরাসরি নিচে ফ্লোরে লাফ দিয়ে দিই, আর যাই আমার মামার পায়ের উপরে পড়ে আর কি। তারপর আমি সেন্সলেস থাকি 10-15 মিনিটসের মতো। তারপর আমার আম্মু আসে, আমাকে উঠাইলেন, সবাই উঠাইলো, কি হলো। সো আমি এতটুকু বললাম কি আমি আম্মুর পাশে ঘুমাবো, আর আমি ডিটেলে যাইনি হয়েছে কি আর কি। তো সকালবেলা উঠলাম, তো সকালবেলা উঠে সবাই আমাকে ঠাট্টামি করতেছে আর কি, মনে করছে কি যে হতে পারে কোনো নাইটমেয়ার দেখছি, এই জন্য আর কি আমি এভাবে করছি। ইভেন আমিও এটা বিশ্বাস করতে লাগলাম। তো তার ঠিক 1 সপ্তাহ পর আমার খালুর ফ্লাইট থাকে, উনি কলকাতায় থাকেন আর কি। 1 সপ্তাহ পর আমার কলকাতার ফ্লাইট থাকে ওনার বাসায়। সো খালা থাকে যান 1 সপ্তাহ উনি নানানদের সাথে টাইম স্পেন্ড করার জন্য। তো আমি আর কি খেলতেছিলাম আর কি, ওনার ফ্লাইট উনি যেদিন গেছেন ওই দিন দুপুরবেলা আমি খেলতেছি। তো আমাকে খালা ডাকে বলে, জুনায়েদ এদিকে আসো। আমি গেলাম, যাওয়ার পর আমাকে বললেন কি, তুমি যে জিনিসটা দেখছো জুনায়েদ রাত্রেবেলা, ওটা কিন্তু সত্য। আমি বললাম কি, আমি তো কিছু বুঝতেছি না, তুমি ছোট ছিলাম, এত বুঝতাম না। তো আমি বললাম, আপনি আপনার কথাটা বুঝিনি আর কি সঠিকভাবে। তো খালা বললেন কি, তোমার বাসা যারা বড়রা আছে ওদেরকে ডাকো। তো আমি আমার আম্মু, আমার নানা নানি সবাই ডাকলাম আর কি। তো ওনারা আসলেন, আসার পর ওনাদেরকে বললো কি, জুনিয়র যেটা রাত্রে ফেস করছিল ওটা কিন্তু অনেক সত্য। আচ্ছা। তারপর ব্যাপারটা আর কি আমরা বুঝলাম। তো উনি কাহিনীটা বললো, এটা হচ্ছে কলকাতায় কাহিনী যেটা হয়েছে আর কি, সেটাই মূল ঘটনা আর কি, যেখান থেকে স্টার্ট হয় আর কি। সো খালু একদিন মিষ্টির দোকানে যায় আর কি। আর এটা ইন্ডিয়ার খুব ফেমাস মিষ্টির দোকান। প্রত্যেকটা ব্রাঞ্চ এদের প্রত্যেকটা সিটিতে, দিল্লি, বম্বে, চেইন শপ আর কি। এটা খুব ভালো একটা চেইন শপ, ওদের অনেক ফ্র্যাঞ্চাইজ আছে ওয়ার্ল্ড ওয়াইজও। সো ওখানে গেলেন, তো যাওয়ার পর বসলেন, 2টা চেয়ার থাকে। আপনারা সবাই জানেন সাধারণত কি যে মিষ্টির দোকানে জিনের অনেক বড় একটা ইম্প্যাক্ট থাকে আর কি, যেটা সাধারণত বলে। আমরা কিন্তু ভূত এফএম এর আগেও এরকম ধরনের ঘটনা বলেছি, পুরান ঢাকা বা বিভিন্ন জায়গায় এরকম আছে। আর সবচেয়ে অবাক ব্যাপার যেটা রাসেল ভাই, যে মিষ্টির দোকানটা রাত যদি সারাদিনে কোনো সেল না করতো, রাত 3টা পর্যন্ত খোলা থাকতো আর কি। কে আসতো মিষ্টির দোকানে, কে টাকা রেখে যেত, কে মিষ্টি নিয়ে যেত, মিষ্টি শেষ হয়ে যাচ্ছে দেখতেছে চোখের সামনে। দারওয়ানরা দেখতো, বাট ওখানকার ওনারা কিছু করে না, যেহেতু বিজনেস ওটা একটু অ্যাভয়েড করতো আর কি। তো এরকম অনেক মিষ্টির দোকান রিলেটেড অনেক আছে আর কি। তারপর আর কি আমার খালু, তো ওখানে 2টা চেয়ার থাকতো। আপনি অনেক সময় নোটিস করবেন, ওই চেয়ারটা ছিল বাথরুমের পাশে, স্টাফ বাথরুমদের যারা। আমি আবারও বলছি, বাথরুমের পাশে কিন্তু চেয়ারটা ছিল। এটা কিন্তু এটা একটা অবাক ব্যাপার। তো খালু কি হলো জানি না, উনি ওই চেয়ারে গিয়ে বসলেন আর কি ওই দিন। তো বসার পর 10-15 মিনিট বসলেন, তো হঠাৎ করে 2-3টা স্টাফ মেম্বার আসে, উঠালো ওনাকে, এখানে উঠেন, এখানে খুব খারাপ জায়গা, এখানে বসা নিষেধ লোকাল মানুষদের। তো উনি বলেন, লোকাল মানুষদের হলে তারা চেয়ার এখানে রাখছেন কিসের জন্য? কিছু বলে না ওরা, বলে আপনি বাসায় যান। বাসায় আসার পর যেটা পজিশনটা হয় আর কি, বাসায় যাওয়ার পর খুব অবাক ব্যাপার রাসেল ভাই, অনেক জ্বর হয়। জ্বর হওয়ার পর রুম বন্ধ করে রাখতেন, কোনো ধরনের আলো নিজের গায়ে শরীরে লাগাতেন না, আর খালি বাথরুম যেতেন, আসতেন বাথরুম যেতে, আর
2-3 কিলো ভাত বলতেন পাকানোর জন্য, আর উনি 2-3 কিলো ভাত একা খাই নিতেন। সো ব্যাপারটা দেখে 2-3 দিন দেখছে সবাই। 2-3 কিলো চালের ভাত খাওয়া হ্যাঁ। কিন্তু অনেক কঠিন অনেক ব্যাপার। কঠিন। সো এটা 1 কিলো খেলে একটা কথা হুম, ছিল, হুম, সেটাই বাট সেটাই 2-3 কিলো ইটস নট নর্মাল। মানে প্রায় 10 জনের খাবার উনি খাচ্ছেন। হ্যাঁ, এটা খুবই একটা উইয়ার্ড ব্যাপার। সো বেসিক্যালি উনার আম্মা দেখে বলে, ওর জ্বরের ব্যাপারে তো এত খাওয়া তো মানে আমি বুঝতেছি না, এটা তো এত এরকম হওয়ার কথা না। তো প্রত্যেকদিন আর ওনার একটা সিমটম ছিল রাসেল ভাই, প্রত্যেকদিন রাত্রে উঠে কাঁদতেন, আচ্ছা। কিছু কিছু রাতে কাঁদতেন, কিছু কিছু রাতে হাসতেন এন্ড অল দ্যাট, এরকম একটা সিমটমস দেখা পড়তো। খালি রুম অন্ধকার করে থাকতো, সিক লিভ নিয়েছিলেন উনি। হুম, তো এই আর কি রাসেল ভাই। তারপর আহ, একদিন রাত্রে তো থার্ড নাইট যেটা হয়, পজিশনের থার্ড নাইট যেটা হয়, দ্যাট খালু ঘুমায় আছেন খালার পাশে। তো খালু রাত্রে 3টা-4টার দিকে উঠে এক ধরনের উইয়ার্ড কান্না করছেন, একা একা। একা একা শুয়ে শুয়ে কান্না করছেন। আর হাত দিয়ে কিছু সরাচ্ছেন, as if কোনো বিড়ালের আওয়াজ করছেন, as if কোনো বুকের উপর কোনো বিড়াল করছে। সো এরকম করতেছে। তো খালা উঠলেন, উঠে বললেন কি কি ব্যাপার, তুমি মনে হয় রাত্রে খারাপ স্বপ্ন টপ্ন দেখো প্রত্যেকদিন রাত্রে, তুমি এক কাজ করো, আল্লাহ আল্লাহ করো। আচ্ছা, উনি তো নামাজি মানুষ। নামাজি মানুষ, দুজনই নামাজি মানুষ রাস্তা ভাই। তো উনি বললেন আল্লাহ আল্লাহ করো, আল্লাহকে মনে করো, ইনশাআল্লাহ তোমার ইয়াটা দূর হয়ে যাবে। তো উনি উঠে বসে গেলেন, বসে ওনার দিকে তাকায় অনেক হাসলেন। হাসার পর বলতেছে কি ব্যাপার হাসতে, मैं মুসলিম থরি না হুঁ, মানে এটা মানে হচ্ছে আমি কি মুসলিম নাকি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার চাচার মুখ দিয়েই বলছেন। এই কথা। আর মানে নামাজি মানুষ মুখ যদি দিয়ে, হ্যাঁ যদি এরকম কথা বলে নামাজি মানুষ, জানেন তো ব্যাপারটা খুবই weird। সেটাই। আচ্ছা, আমার খালা উইয়ার্ড মানে এই জিনিসটা দিয়ে খুব উইয়ার্ড ফিল করলেন, সরাসরি গিয়ে লাইট জ্বালেন ভয়ের থেকে। লাইট জ্বালানোর পর খালা বসে আছে। So, যখন হিপনোটিজমে হয়, যখন মানুষের একটা ধ্যান থাকে, যখন একটু ভাঙে গেলে একটা কোনো কিছু সেখান থেকে থেকে বেরিয়ে আসার পরে হ্যাঁ, অন্যরকম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো উনি নর্মাল হয়ে গেলেন হঠাৎ হুম, করে। হুম, বলে কি ব্যাপার, তুমি লাইট জ্বালালে, লাইট বন্ধ করো, আমি ঘুমাবো, কালকে আমার অফিস আছে। আচ্ছা। তো খালা বললো না, তোমার তো আমি মাত্র তোমাকে কি জিজ্ঞাসলাম, হুম, আল্লাহর জিকির করতে বললাম, আল্লাহর সূরা পড়তে বললাম, তুমি তো পড়লা না, তুমি বলতেছো আমি মুসলিম নাকি। খালু বলে এটা কি বলো, আজকে কত তারিখ? খালু বলে ঘুমা, আমার কালকে অফিস। হুম, সো খালা বলে তুমি তো 3 দিন ধরে অফিস যাচ্ছ না, আচ্ছা। আজকে কত তারিখ? বলে আজকে 29 তারিখ। আজকে 29, বলে না আজকে 26 তারিখ, আজকে তো আমার অফিস যাওয়ার কথা। হুম, তো তুমি 3 দিন ধরে অফিস যাওনি, আর তোমার জ্বর অনেক এইতে। তো খালু বুঝে গেলেন কি ওই মিষ্টির দোকানের কিছু কাহিনী। তো খালু বুঝলেন ঠিক আছে, তুমি এক কাজ করো, লাইটটা বন্ধ করো। উনি বেশ সাহসী মানুষ ছিলেন। মানে এই কয়েকদিন তো উনি ম্যাক্সিমাম সময় এরকম ঘর অন্ধকার করে থাকতেন, লাইট সহ্য করতে এনার কোনো পারতেন না। মানে হুঁশ নেই আর কি। আচ্ছা, এই কয়েকদিন সেরকমই অবস্থার মধ্যে ছিলেন। তারপর তারপর হঠাৎ করে 3 দিন পরে উনি মানে বলা যেতে পারে যে পুরোপুরি সুস্থ। আচ্ছা, তারপরে কি হলো? খালু বললো কি লাইট বন্ধ করো, হুম, ওই জিনিসটা যদি আমার মধ্যে কোনো খারাপ জিনিস থাকে ও আসবে, এই ঘরেই আসবে। এই ঘরেই আসবে। ঠিক রাসেল ভাই, যেহেতু খালা বলেছেন, উনি তো অনেক মানে অনেস্ট একটা পার্সন। সো উনি বলে উনি ক্লিয়ারলি দেখতেছেন একটা শ্যাডো আসছে, হুম, আর ওনার শ্যাডোটার পা গরুর পা বা ঘোড়ার পা যেরকম হয়, হুম, হুম, হুম। আর ওনার একটা তেল ছিল মানে ক্রোকোডাইলের যেরকম তেল হয়, মানে ওরকম লেজ। হ্যাঁ লেজ আর কি, কুমিরের আর কি লেজ টাইপ, আর একটা শিং ছিল, কোনো চোখ নাই কিছু নাই, আর হাতটা আর কি উইয়ার্ড, কিন্তু মানে হ্যাঁ, চোখ উনি টোক কোনো কিছু ছিল না। clearly দেখতেছেন আর কি, আচ্ছা। সামনে দাঁড়ায় আছে, রাইট। দুজন নামাজি মান। হুম, হুম, হুম। সো অনেকক্ষণ এরকম দেখার পর খালা তো একদম শখ, কি বলবো কিছু বুঝতেছে না। তো ওই খালু বলে কি তুমি কি চাও আমার থেকে, ও কিচ্ছু বলতেছে না। ওই যে স্পিরিটটা মানে স্পিরিট বলবো না, ওই হিন্দু জিনটা যে বলতেছে সোজা সোজা, হুম, ওনার খালুকে বলতেছে কি তুমি ঘুমায় পড়ো, তুমি ঘুমায় পড়ো। সো খালু বলতেছেন কি যে তুমি কে, কোথায়। তো এরকম কথা বলতে বলতে ওই জিনিসটা পালায় যায়, হুম, হুম, এই রুম থেকে ওই রুম করে, আবার খালু ওনার পিছে পিছে যায়, ইভেন খালু ওনার পিছে পিছে যাচ্ছেন আর কি, হুম, হুম। আবার এই রুম থেকে পালায় পালায় পড়তে, মানে এরকম অনেক ধরনের মানে এবং লুকাচুরি দুইজন একসঙ্গে দেখছেন এটা। একসঙ্গে দেখছেন। আর দুজনই নামাজি মানুষ আর কি। তো দেখছেন, দেখে বেসমেন্টে পালাইছে, বেসমেন্টে পালায় হঠাৎ করে জানি একটা স্মোক হয়, হ্যাঁ মানে ওই জিনিসটা স্মোক হয়ে পালাই গেল আর কি, মানে লাইক রান অ্যাওয়ে করছে আর কি, উড়ে আকাশে উড়ে গেল স্মোক হিসাবে আর কি। তারপর এগুলি দেখে দুজনই শখ, এটা কোনো মানে নর্মাল মানুষের কাছে এত নামাজ পড়ে আমরা, এটা তো কোনো হওয়ার কথা না কোনো। তারপর হয়েছে রাসেল ভাই, কলকাতায় হাওড়া ব্রিজ আছে একটা, হাওড়া ব্রিজের ব্যাপারে অনেকে জানেন নিশ্চয়ই।
ওই পিছনে ওখানে অনেক বস্তি আছে, ওখানে বস্তিতে একটা ফেমাস পাগল আছে, পাগল যে কলকাতায় অনেকেই শুনছেন, নিশ্চয়ই জানেন, মানে হ্যাঁ। যারা ওই এলাকার তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা হ্যাঁ। বলা হচ্ছে। ওনারা নিশ্চয়ই জানে, এটা হুম। খুব ফেমাস এটা। তো ওই পাগলের কাছে গেলেন খালা, কি কি যায় বললেন কি আমাদের বাসায় এরকম ধরনের হয়েছে আমার হাজবেন্ডের সাথে, আপনি কি করে, আমরা তো কোনোদিন কারোর ক্ষতি করিনি বা আমরা কোনোদিন, উনি ভাবছেন ব্ল্যাক ম্যাজিক ফার্স্ট। হুম 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 হুম। তো ওই জিনিসটা পাগলটা বললো কি চল আমাকে নিয়ে চল, ওই মিষ্টির দোকানে নিয়ে চল। মিষ্টির দোকানে নিয়ে আসছেন খালা, অনেকক্ষণ দাঁড়ালেন, দাঁড়ায় বললেন কি তোর স্বামীর উপরে হিন্দু জিন অসর করছে, ওর উপরে একটা প্রসেস করছে আর কি। হুম হুম। সো বেসিকলি এটা শোনার পর খালা তো আর কি মানে তো খালা বলতেছেন সলিউশন কি, এবার এটা কোনো সলিউশন নাই, এটা একটারই সলিউশন, হাজ করতে হবে। তো খালা না মন খারাপ না করে বলে ঠিক আছে আমি আরো অনেক অনেক ধরনের মোল্লা টাইপস বা অন্য আরো অন্য কোনো যারা হুজুর ওদের বা যারা আছে, যাদেরকে ধরলেন আর কি, যারা এই প্যারানর্মাল দিয়ে যারা ডিল সাহায্য করে আর চাইলো, কি, হ্যাঁ। এক্সরসিজম করবে কিনা হুম হুম। ভাবছে। সো ওই পাগলটা এটাও বলছিল, ইভেন রাসেল ভাই ভুলে গেছিলাম, দ্যাট এই জিনিসটা তোর হাজবেন্ডকে সবসময় বিরক্ত করবে না, ঠিক আছে, আসবে মাঝে মাঝে আসবে, তোরা টের পাবি না। এটা এভাবে বসে তুই তুই করে বলছিল উর্দুতে আর কি। তখন খালা বললেন কি যে আচ্ছা ফাইন, কোন মানে উনি শখ আর কি, উনি কি বলবেন, হুম হুম। অনেক মোল্লাদেরকে নিয়ে গেল, ওর মোল্লা আসে এক্সারসাইজও করছে, কিছু কিছু মোল্লারা যার কোনো নেই, সলিউশন নাই, কোনো আউট ওয়ে নাই, ওই পাগলটা বলে দিছে হাজ করা ছাড়া আর কোনো সলিউশন নাই ওটার। হুম হুম। তারপর তো অনেক বড় একটা প্রবলেম, এরকম করে অনেকদিন থাকলো। তারপর এই কাহিনীটা আর কি এখানে শেষ হলো আর কি। খালা বললেন কি তোমার আঙ্কেলের উপরে কিছু পজেস করা আছে। সো ওই দিন রাত্রে রাসেল ভাই আমি এটাই ফেস করছিলাম। সো আমরা সবাই বাসায় টেনশন, নানানানি কি আমার উপরে কোনো পজিশন কি, আমার উপর কোনো পজিশন বা আমার সামথিং আমার পিছনে বিহাইন্ড আছে নাকি। সো অনেক আমারও একটু ঝাড়ফুঁক করলো আর কি, নর্মাল যেটা, কিন্তু আমার কিছু উপর আলহামদুলিল্লাহ কিছু হয়নি। বাট যেটা হয়েছে রাসেল ভাই, দ্যাট সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, ওই জিনিসটা বাংলাদেশে যখন খালা চলে গেলেন কিছুদিন পর আমাদের ঘরে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস শুরু হলো। তার মানে ওই জিনিসটা এখানে, হ্যাঁ ওই জিনিসটা আর কি মাইগ্রেট করে, Exactly, খুব একটা এটা উইয়ার্ড বলতে বিষয়, চাচ্ছিলাম। আমি তো বিশ্বাস করতে চাচ্ছিলাম না, বাট এটা কিন্তু যতক্ষণ নিজের বুড়া নানানিরা দেখছেন তো অবভিয়াসলি কিছু রিয়েলি মিন করে দেখছেন। হুম হুম। সো রাত্রে হয়তো রাসেল ভাই দ্যাট মার্বেল নর্মাল যেটা হয়, মার্বেল ফালায় দিল, দৌড়াদৌড়ি, হুম। তারপর কান্দাগাটি, লাইক আওয়াজ, কান্দার আওয়াজ শোনা যাচ্ছে, অনেক ধরনের কান্দা। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় রাসেল ভাই মন্তর, হুম হুম। ইভেন আপনি যদি বাসাটায় যান মন্তর পড়ে জিনিসটা, এবং সেটা শোনা যায়। আমার নানির কানে ও অনেকবার আসে, মন্তর পড়ে যায়, এভাবে অনেক ধরনের ট্রাভেল করে। আর সবচেয়ে ওয়েট বিষয় হচ্ছে কান্দার আওয়াজ অনেক, আমার মামা সবাই ফেস করছে ওই কানটা। তো আস্তে আস্তে আমাদের ঘরে থাকা মানে হারাম হয়ে যায় আর কি, ওই ঘরে থাকা ইম্পসিবল হয়ে যায়। এবং আপনারা তো সবসময় ওখানেই থাকেন, যে কয়দিনের জন্য আসতেন সে কয়দিন আর উঠতে আমরা এই পারছিলেন বাসায় না। 8 বছর ছিলাম, রাইট। ওনার খালু যাওয়ার পর থেকে এই কাহিনী হলো। তো যখন এই প্যারানর্মাল হইতো তখন আমরা ভাবছিলাম খালাকে একটু ফোন করে জানাই। তো খালা বললেন যে আমরা যা ফোন দিতাম না, আমরা অনেক হুজুর মোল্লাদেরকে মানছি, কোনো কিছু হলো না, যেটা বলে ঘর বন্দি করা, হুম হুম হুম। ওটা কোনো কাজে ছিল না। তো আমরা ভাবছিলাম কোনো ব্ল্যাক ম্যাজিক করলো নাকি, নাথিং, ওদের কোনো ট্রেস পাচ্ছিল না আর কি, খুব ডিফিকাল্ট বিষয়। সেই পাগলের কাছে গেল আর কি আমার খালা হুম হুম। কলকাতায়, হাওড়া ব্রিজের আমরা সেই- ফোন করার পর। রাইট। হুম। সো গেলেন, ওই পাগলটা হাসতেছে, ওনাকে দেখেই। হ্যাঁ ওনাকে দেখে অনেক হাসতেছে। তো খালা বললেন কি ব্যাপার আফাস কি রে, মানে ওরা বলে কি আপনি হাসতেছেন কেন। তো ও পাগলটা সবাইকে তুই তুই করে বলতো। তো ও বললো কি যে তুই জানিস তোর হাজবেন্ড কে ছাড়াই দিছে ও। আচ্ছা। তা খালা একটু উইয়ার্ড হবে, কেন, এটা কি ধরনের কথা। বলে হ্যাঁ এখন থেকে তোর বাবা মার বাসা পছন্দ হয়েছে ওর। এবং সে না জেনেই উনি না জেনে। এগুলো সব বলে দিচ্ছেন। হ্যাঁ এটা উইয়ার্ড বিষয়। তো এখনো রাসেল ভাই অ্যাপার্টমেন্টটা এখনো এমন অবস্থা আছে, মানে ভাড়া টাড়া দেওয়ার অনেক চেষ্টা হয়েছে কিন্তু হয়নি। বাট আপনি বলেন যে দুই উইক পর পরই মানে হ্যাঁ। যারা থাকতে এসছে তারা, আর যেহেতু আপনারাও দেশে থাকেন না কেউ, হ্যাঁ। আপনারা দীর্ঘদিন ধরে দেশে থাকেন না, ওটা হ্যাঁ। পড়েই আছে। পড়ে আছে। সো এখনো মানে ওই সমস্যাটা চলছে। আমরা অনেক খুঁজছি, অনেকে থাকছে 1-2 মাস, হুম হুম। বাট ওরা পরে আর থাকতে চায় না আর কি। আচ্ছা। বাট রাসেল ভাই উইয়ার্ড জিনিস যেটা ওখানকার আপনি যেটা ফেস করবেন, ওই জিনিসটা আপনাকে ট্রাভেল করবে না,
হুম বাট যে যদি একটা ইশারা বা একটা ট্রেস পায় যে কি যে আপনি এখানে থাকবেন, হুম হুম, তখন ডিস্টার্ব করা শুরু তখন করে। ডিস্টার্ব করা শুরু করে দেয়। আপনি যদি হুম। যান 2-3 রাত থাকে, এটা নো বিগ ডিল, দ্যাট ডাজন্ট ট্রাভেল দ্যাট মাচ। বাট যখন জিনিসটা শুরু হয় তখন আর কি থাকা তখন মুশকিল ঝামেলাটা হয়। হয়ে যায়। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার সেই খালু, হুম। যিনি হয়তো আপনি বলছেন আপনার খালা এবং খালু, তারা হয়তো শুনছেন আমাদেরকে ফুড হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের ঘটনাটা আসলে অনেক জোশ ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে উনি পরে হজ করেছিলেন তো? হ্যাঁ, রিসেন্ট 2-3 ইয়ার্স আগে উনি হজ করেছেন। আচ্ছা, হজ করার পরে তারপরে কি সেই প্রবলেমটা আসলে দূর হয়েছে? ওই প্রবলেমটা তো যখন বাংলাদেশ থেকে গেছেন তখনই শেষ তখনই হয়ে দূর গেছে। হয়ে গেছে। ওকে, সো এই ছিল ঘটনা। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার ওইখানেও কিছু ফ্রেন্ড হুম। যারা আসলে বাঙালি নন, হুম হুম। তারাও শুনছেন, কারণ আপনার ওখানে বেড়ে উঠেছেন, আপনি ওখানে বড় হয়েছেন, আপনি বললেন যে ভেরি কমফোর্টেবল ইন স্পিকিং আরবিক। রাইট। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি ওদেরকে কিছু বলতে চান, হ্যাঁ, sure, 1-2 লাইনে যদি একটু বলতে চান, যারা যারা হচ্ছে অবাঙালি হওয়া সত্ত্বেও আপনি এখানে এসেছেন বলে হ্যাঁ। শুনছে, সো এটা তারা অবশ্যই তাদের কিছু একটা বলা উচিত, এবং আমাদের সবার পক্ষ থেকে থ্যাঙ্কস দিয়ে দিবেন। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম الوطني سعودية. أنا محمد جناد من هناك. عدنان، كيف الحال حبيبي؟ أنا نشوف ممكن تشوف الراديو فورتي إن شاء الله. بعدين أنت أنا أقول يعني أنا ترانسليت بعدين إيش سوي هذا يعني. লাস্ট পার্টটা বুঝতে পেরেছি, ট্রান্সলেট মানে আমি একটা أنا ترانسليت করব আর কি। আচ্ছা, এখানে এটা যাই হোক, আমি আপনাকে অফ এয়ারে বলবো যে কেন বলছি, মানে কিছু কিছু শব্দ শুধুমাত্র পরিচিত হলে এটা মজার একটা ঘটনা আছে, সেটা আমি পরে বলছি। আমাদের এইখানে দেখতে পাচ্ছি মৌসুম ইসলাম এসএমএস করেছেন আমাদের হিমেল চৌধুরী গাজীপুর থেকে। ইটস রিয়েলি অসম শো, এবং তিনি বলছেন যে আচ্ছা, তিনি আর কোনো প্রোগ্রাম শোনেন না, প্রোগ্রাম সব শুনতে হবে, রেডিও ফুর্তি, মানে ফুর্তিতে থাকতে চাইলে ফুর্তি সব প্রোগ্রাম শুনতে হবে। জয় আমাদের লিখেছেন যে পড়া শেষ করলাম, ভূত এফএম শুনবো বলে। ওকে, আমাদেরকে দেখতে পাচ্ছি এফএম খোকন এসএমএস করেছেন সানি সিলেট থেকে। জুয়েল আমাদের এসএমএস করেছেন, হাফিজুর এসএমএস করেছেন, জুয়েল এবং হাফিজুর। আল মাহফুজ মিতুল আমাদের এসএমএস করেছেন ঝিনাইদা থেকে। হিমেল চৌধুরী গাজীপুর থেকে এসএমএস করেছেন, ইটস রিয়েলি অসম শো। আচ্ছা উনি আবারও এসএমএস করেছেন। চন্দ্র আমাদের এসএমএস করেছেন, আই লাইক ভূত এফএম। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি এখানে তুর্য এবং স্টেশন রোড তেজগাঁও থেকে তিনি এসএমএস করেছেন। আমাদেরকে এসএমএস করেছেন পিউল রহমান বাগেরহাট থেকে। দীপ্ত আকাশ আমাদের এসএমএস করেছেন মিরপুর 2 থেকে। আমাদের এসএমএস করেছেন সুমন জ্যাকসন হাসনাবাদ কেরানীগঞ্জ থেকে। আমাদেরকে এছাড়াও আরো অনেকে এসএমএস করছেন। আপনি যদি এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকেও কিন্তু আজকে আমি অনেকেই দেখতে পাচ্ছি লিখছেন, এবং গতদিনের চাইতে আজকে অনেকেই অনেক ভালো রেসপন্স করছেন। এবং আরেকটা জিনিস আমি বলছি, মানে কেন না আমরা বাসাটা ভিজিট করতে পারি? আচ্ছা, আমরা চেষ্টা করবো, সেটা অবশ্যই আমরা চেষ্টা করবো যে সেই বাসাটা যদি ভিজিট করা যায়, এবং খুবই ভালো হয়। এখনো তো খালি আছে তাই না বাসাটা? হ্যাঁ, এখনো খালি আছে, তাই না? একজন আছে এখন। আচ্ছা, একজন আছেন। আচ্ছা। তো যাই হোক, আমরা চেষ্টা করব, দেখা যাক কি হয়। তবে এটাই সেই বাসা কিনা সেটা পরের ব্যাপার, দেখা যাক। আর আমরা চাইবো যে আপনারা যারা এসএমএস করছেন তারা এসএমএস করুন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radiofurti.fm, which is BHOTFM@radioforti.fm। আমাদেরকে যদি আপনারা ফেসবুকে কোনো কিছু জানাতে চান, তাহলে চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhotfm.russell। আমাদের ফুর্তির যে ফ্যান পেজ রয়েছে, ফেসবুক ফ্যান পেজ, সেখানে দেখছি আজকে অনেকেই অনেক কিছু জানাচ্ছেন। খিলক্ষেত থেকে আমাদেরকে এখানে দেখছি যে কমেন্ট করেছেন এমডি সজীব হোসেন, ফার্স্ট স্টোরিটা অনেক নাইস তাই লিখেছেন। হাবিব ইমরান লিখেছেন, আই লাইক ভূত এফএম। এমডি মিথু আমাদের লিখেছেন যে অসম স্টোরি। আমাদেরকে ব্যাকডেটেড শুভ লিখেছেন নাইস। আমাদেরকে মাহাদি হাসান লিখেছেন, ফার্স্ট স্টোরিটা অনেক ভালো। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এসএমএস করেছেন এখানে মাহিদ হাসান, এসএমএস না কমেন্ট করেছেন মাহিদ হাসান, ভালো লাগছে ভাইয়া। আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আরো অনেকেই কিন্তু কমেন্ট করছেন। সবুজ আমাদের লিখেছেন, প্রথম ঘটনা খুব ভালো। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি জানি দেখা হবে এখানে কমেন্ট করেছেন আমাদেরকে এখানে এমডি সেলিম, ভূত এফএম ইজ অসম। আপনিও চাইছি যে আপনার যে কথাগুলো সেই কথাগুলো আমাদেরকে জানিয়ে দিন। আমার পেজটাতেও দেখতে পাচ্ছি আজকে অনেকেই কমেন্ট করছেন, আজকে অনেকে শুনতে বসে
হাসাচ্ছেন বুঝতে পারছি, এবং অনেকে ফেসবুক খুলে রেখেছেন। কেনই না, কারণ আমরা সবচাইতে বেশি গুরুত্ব দেই আপনাদের পাঠানো যে সমস্ত মতামত এবং সবকিছু। আমাদেরকে তমাল পল আমার পেজে লিখছেন, দারুণ প্রথম ঘটনাটা। সবাই প্রথম ঘটনার অনেক প্রশংসা করছেন, এবং আমি একদম আপনাদেরকে অ্যাসিওর করছি যে ওনার কাছ থেকে আরো কিছু ঘটনা আমরা শুনবো। সেই পর্যন্ত নিব আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কারণ আমরা অনেকক্ষণ ধরে কিন্তু একটা ঘটনা শুনলাম, এবং আশা করছি যে আপনারা অনেক এনজয় করেছেন। ফিরে আসছি একটু পরেই। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এন্ড সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। এবং আমি রাসেল আছির সাথে, সমস্ত বিশ্ব শুনছে আমাদেরকে ফুর্তি অ্যাপের মাধ্যমে, এবং আমি যারা যারা শুনছেন যেখানে যেখানে বাঙালি এবং অবাঙালি যারা শুনছেন সবাইকে জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা, এবং আশা করছি পুরোটা সময় আমাদের সাথে থাকবেন। আমরা এখন একটা ইমেইল পড়বো, এবং ম্যাক্সিমাম ইমেইল গুলো আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে আসে, যারা সাধারণত আমাদের এখানে যারা আমাদেরকে সরাসরি আমাদের এখানে আসতে পারেন না, তারাই সাধারণত ইমেইল পাঠায়। তো আমি এরকমই একটা ইমেইল পড়ছি, একটা ছোট ইমেইল পড়ি, পরে যদি সময় থাকে তাহলে আর একটা বড় পড়বো। এবং আমি আমার মনে হয় যে আপনাদের সবার এই ঘটনাটা ভালো লাগবে। আপনার কেমন লাগবে যে যদি হঠাৎ করে আপনি জানেন যে আপনি একটা স্বপ্ন দেখেন, এবং সেই স্বপ্নটার কোনো একটা ব্যাপার, মানে স্বপ্নটার কোন একটা আসর আছে আর কি, কিভাবে বলবো। ধরুন যে আপনি স্বপ্নে কিছুটা দেখছেন, এবং যা দেখছেন তার প্রেক্ষিতে কোনো একটা কিছু ঘটছে, জীবন দুর্বিষহ হয়ে যায়। কিন্তু এই ঘটনা আমরা অনেকের কাছ থেকে শুনেছি। আমাদেরকে আরো একজন জানিয়েছেন, আমাদের লিসনের মতো করে পড়ছি, যে তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমার নাম মোহাম্মদ সোহাগ, জেলা রাজশাহী, থানা রাজপাড়া। এবং তিনি লিখেছেন যে এটা আমার অতীত এবং সম্প্রতি আমার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত এক ঘটনা। আমার এই ঘটনাটা আমার অতীত এবং আপনার ভূত এফএমের সাথে সম্পর্কযুক্ত। যাই হোক, মূল ঘটনায় আসে। আমার জীবনে প্রথম ঘটনাটি ঘটে আজ থেকে 6 বছর আগে। তারিখটা আমার সঠিক মনে নেই। নিয়ম অনুসারে রাতে পড়ালেখা শেষ করে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু সেই রাতে আমি ঘুমোতে পারছিলাম না, কারণ যখনই ঘুমোতে যাচ্ছি তখনই আমার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে, আমার নিঃশ্বাসও বন্ধ হয়ে যাচ্ছিল। রাত 12টা আমি যখন ঘুমোতে যাচ্ছি তখনই আমার মনে হচ্ছে যে কালো একটা ছায়া মানুষ আকৃতির আমার বুকের উপর চেপে বসে আমার সমস্ত শরীর অবশ করে দিচ্ছে, এবং আমার বুকের উপর চেপে বসার কারণে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, যার কারণে আমি কোনো মতেই সেই রাতে ঘুমাতে পারিনি। আনুমানিক রাত 3টা হবে। হঠাৎ আমি ভয়ে চমকে উঠে পড়ি। ভয় পাওয়ার কারণ হলো আমার চাচাতো ভাই আমাদের বাসায় এসে খুবই জোরে জোরে আমার আব্বুকে ডাকছে। সর্বপ্রথম আমি তাকে জিজ্ঞেস করি কি হয়েছে। সে তখন কাঁদতে কাঁদতে বলে তার বাবা মারা গিয়েছে। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম, কারণ যে চাচা মারা গিয়েছেন তিনি ছিলেন আমাদের বংশের সবার বড়। প্রকৃতির নিয়ম ভেবে স্বাভাবিকভাবেই লাশের দাফন সম্পন্ন করলাম। তারপর যে যার মতো জীবন পরিচালনা করছি, কিন্তু হঠাৎ ধাক্কা খেলাম ঠিক 2 বছর পরে 2011 সালে 6 ডিসেম্বর রাতে। আমি আগের মতোই একই কারণে একইভাবে ঘুমোতে পারছিলাম না। সত্যি বলতে সেই সময় আমার আগের কোনো কিছুই মনে পড়েনি। রাত 12টা থেকে 15 মিনিটে আমার ফোনে একটা কল আসে, যেটা ছিল আমার মেজো চাচার ছেলের, এবং আমার চাচাতো ভাই আমার থেকে মাত্র 2 বছরের বড়। যে কারণে আমরা ছিলাম বন্ধুর মতো, তাই মাঝে মাঝে রাতে ফোনে কথা বলতাম। আমি ফোন রিসিভ করা মাত্রই কেঁদে কেঁদে আমাকে বলল বাবা মারা গিয়েছে। তখন আমি অনেক ভয় পাই, আমার অতীত মনে পড়ে যায়, আমি হিসাব মিলাতে পারি না। প্রথম সেই রাতে আমার অদ্ভুত কিছু ঘটেছিল। সেই রাতে আমার বড় চাচা মারা গিয়েছিল। আবার দ্বিতীয় ঘটনা যখন ঘটে তখন আমার মেজো চাচা মারা গেলেন। ঠিক 8 মাস পরে আমার সাথে তৃতীয়বারের মতো একই ঘটনা ঘটলো। আমার চাচি সেদিন মারা গিয়েছিলেন। আমি আজও পর্যন্ত এর ব্যাখ্যা খুঁজে পাইনি, কি কারণে ওনারা মারা যাওয়ার আগে আমার সাথে এমনটা হয়। সম্প্রতি কাজের জন্য আমাকে গাজীপুর থাকতে হয়। আগে বলে রাখা ভালো যে আমি ভূত এফএমের বড় মাপের একজন শ্রোতা এবং ভক্ত, এবং বড় কোনো সমস্যা না থাকলে আমি ভূত এফএমের একটি পর্ব মিস করি না। কিন্তু এখন আমার সাথে যা ঘটছে বা যা হলো তা আমি ভূত এফএম শুনি, ঠিক তখন আমার অতীতের মতোই সমস্ত শরীর অবশ হয়ে যায়, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। অনেক কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করি, কিন্তু এখন আর আমার আপন কেউ মারা যায় না। তার আমার প্রশ্ন, কেনই বা এমনটা হবে?
এবং এই ঘটনা তিনি লিখেছেন এবং সবার সুস্থতা কামনা করে তিনি শেষ করেছেন এবং তিনি আসলে এর কোনো ব্যাখ্যা পাননি। অনেকে আছে এরকম যে অনেকে সেন্স করতে পারেন অনেক কিছু। তো আমি বলছিলাম স্বপ্নের কথা, স্বপ্ন তো এরকম হয়, বাট স্বপ্নের ঘটনা আমরা শুনিয়েওছি, কিন্তু একদম সরাসরি আপনি কোনো কিছু ফিল করতে পারছেন এবং ঠিক তাৎক্ষণিক ভাবে, মানে আমার কয়েকদিন ধরে খারাপ লাগছে, কি যেন একটা ঘটবে ঘটে গেল, সেটা বড় ব্যাপার না। কিন্তু আমার যেই মুহূর্তে মনে হলো যে খারাপ কিছু একটা ঘটতে পারে, তার কিছুক্ষণ পরে আপনি যদি তার রেজাল্ট পান, তাহলে জীবনটা কিন্তু দুর্বিষহ হয়ে যাবে এবং আপনার প্রথমে যে কথাটা মনে হবে যে এত থাকতে আমার কাছে কেন, রাইট? তো এই ঘটনাটা আমি বুঝতেই পারছি যে উনি অনেক সোহাগ অনেক খারাপ একটা সময়ের মধ্যে আছেন এবং আশা করছি আপনিও মানে সেই সময় মানে সেই সংকট কাটিয়ে উঠেছেন। বলছেন যে এখন আপনার আপন কেউ মারা যায় না, কিন্তু যে ফিলিংটা, এটা যে কত দুর্বিষহ হতে পারে সেটা বুঝতেই পারছি। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন। হ্যালো লিসেনার্স, আমি সাব্বির হোসেন ফ্রম মগবাজার। আপনার ঘটনাটা শুনি আমরা। তো বেসিক্যালি ঘটনাটা আমার বড় ভাইয়ের সাথে ঘটে মালয়েশিয়াতে জি। 4 বছর আগে। তো উনি একজন ইলেকট্রিশিয়ান। তো মালয়েশিয়াতে বিভিন্ন সিটিতে কাজ করতেন। একবার ওনাদের কাজ পড়ে মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে খুব দূরে একটা জায়গাতে। তো ওখানে প্রায় 8-9টার মতো বিল্ডিং ছিল একটা প্রজেক্ট। তো ওনারা বিভিন্ন দেশের 10-12 জন ইলেকট্রিশিয়ান ছিলেন। তো ওনারা যে বিল্ডিংটাতে থাকতেন, ওনাদের কলিগদের একটা কমপ্লেন ছিল, মানে কিছু কলিগদের, যে ওখানে ওনারা মানে উপরের ফ্লোর থেকে কোন একটা শব্দ পান। আচ্ছা। শব্দ পান। তো সবাই শুনে নেই, যেহেতু ব্যাপারটা ওনারা তেমন ভাবে কেয়ারে নেয়নি। তো ওনারা যে ফ্লোরে থাকতেন, ওই ফ্লোরের কাজ শুরু হতে ওনারা সবাই শিফট করে উপরের ফ্লোরে শিফট করার পরে সারাদিন কাজটা শেষ, রাত্রে যখন ঘুমাতে গেছেন, তো হঠাৎ আমার ভাইয়ার ঘুম ভাঙে, ওনার এক কলিগের ডাকে। তো উনি তাকায় যেটা দেখেন যে দরজার সামনে একটা মেয়ে দাঁড়ায় আছে। আচ্ছা। মেয়েটা 18-20 বছরের হবে, মালয়েশিয়ান ট্রেডিশনাল ড্রেস পরা, তার চোখগুলো মানে একদম লাল, কোটরের ভিতর ঢুকে আছে এরকম। আর মেয়েটা তাকে মানে কি যেন খুঁজতেছে এবং তার ফেসের একটা সাইড সম্পূর্ণ মানে পুরা ঝলসানো। তো উনি ওই মেয়েটা কি যেন মানে খুঁজতেছে তাকে। তো একটা পর্যায়ে ওই মেয়েটার চোখ পড়ে একটা বাঙালি ছেলে, ছদ্মনাম বলতেছি আমি, রফিকের দিকে। তো ওই রফিকের দিকে তাকায় মেয়েটা মানে কি যেন বিড়বিড় করে বলতেছে আর হাসতেছে খুব। তো যখন এরকম সিচুয়েশন, ভাইয়াদের মধ্যে একজন ছিলেন ইন্দোনেশিয়ার একটা ছেলে ছিল। তো সে একটা সূরা পড়ে জোরে জোরে হাতে তালি দিল। তো হাতে তালি দেওয়ার পরে মানে মেয়েটা কিছুক্ষণের মধ্যে মানে হাসি থামায় দেয় এবং পরে আস্তে আস্তে ওই জায়গাটা ছেড়ে চলে যায়। তো দেন ওনাদের কলিগ বলে যে তোমরা আজকে রাত্রের মধ্যে আর কেউ রুমের বাইরে যাও না। তো এটা নিয়ে ওনারা কথাবার্তা বলতেছেন যে কি দেখলাম। কিছুক্ষণ পরে মেয়েটা আবার ব্যাক করে আইসা আগের জায়গা থেকে একটু দূরে দাঁড়ায় বলতেছে, মানে আগের জায়গা থেকে একটু দূরে দাঁড়ায় তাকায় আছে একদম স্ট্রেট রফিকের দিকে, এবার কিছু বলতেছে না। তো অনেকক্ষণ তাকায় থাকার পরে মেয়েটা একাই চলে যাওয়ার পরে এই হলো ফার্স্ট দিনের ঘটনা। তো তারপরে সকালবেলা যখন বস আসে, ভাইয়ারা সবাই বসের কাছে ঘটনাটা শেয়ার করে যে আমরা কালকে রাত্রে এমন কিছু একটা দেখছি। তো দেন বস বলে যে ঠিক আছে, আমি এখানকার যে লোকাল যে মাওলানা আছে তার থেকে দেখতেছি কি ব্যবস্থা নেওয়া যায়, তোমরা এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করো না। কেটে গেল ওদিনকার সারাদিন কাজকর্ম করার পরে রাত্রের বেলা যখন ওনারা মানে ঘুমাইতে যায়, তো এর আগে মানে রফিক ফ্রেশ হওয়ার জন্য যাবে। তো ওনারা যে ফ্লোরে থাকতেন ওই ফ্লোরের ওয়াশরুমটা বিজি ছিল। তো এই জন্য রফিক মানে উপরের ফ্লোরের ওয়াশরুমটা ইউজ করতে চায়। তো দেন ভাইয়ারা বলে যে না, যাওয়ার প্রয়োজন নেই, কারণ এমনি কালকে একটা ঘটনা ঘটছে। তারপর রফিক বলে যে না, আমি গ্রামের ছেলে, প্রবলেম হবে না, সমস্যা নেই, যাই। তো যাওয়ার পরে প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, ওর কোনো খবর নেই। তো দেন ভাইয়ারা 2-3 জন মিলে উপরে যায় দেখে যেটা যে রফিক একটা সাইডে দাঁড়ায় আছে, বাইরের দিকে তাকায় কি যেন দেখতেছে। তো দেন মানে ডাক দেয় যে রফিক, এরকম ডাক দেওয়ার পরে হঠাৎ করে সে জাস্ট কি মানে তার পুরা ঘাটটা ভাইয়াদের দিকে টার্ন করলো, টার্ন করে মানে খুব জোরে জোরে হাসতেছে। মানে সেই গত রাতে মানে তার ভয়েসটা মেয়েদের মতো এবং গত রাতে মেয়েটার মতো হাসতেছে জোরে জোরে। তো এটা দেখার পরে ওনারা খুব ভয় পায় নিচে চলে আসে। দেন ওনারা মানে নিচে যাওয়া ছিল বাকি কলিগ সবাই উপরে যায় ওই রফিককে নিচে নিয়ে আসে। তো আনার পরে ওই ইন্দোনেশিয়ান ছেলেটা অনেক সুরা পড়ে ফুটু দেয়, দিলেও কিছুক্ষণ শান্ত থাকে। দেন আবার সে একই অবস্থা, আগের মতো মানে হাসতেছে।
চোখ টোক লাল। তো এরকম ভাবে ফজর পর্যন্ত চলার পরে সকালে যখন বস আসে, তো বস জিনিসটা দেখেন এবং ওখানকার লোকাল যে মাওলানা ওনাদের দ্বারা হেল্প নেওয়ার ট্রাই করেন, বাট ওনারা তেমন একটা সলিউশন বের করতে পারে না। তো একটা পর্যায়ে বস আর ওর রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছিল না, তো যার কারণে ওকে বাংলাদেশে ইমিডিয়েটলি পাঠিয়ে দেওয়া হয়। তো সবার মধ্যে একটা কিউরিয়াস ছিল যে মানে এতগুলো মানুষ থাকতে কেন রফিকের দিকে এইভাবে ওই জিনিসটা তাকায় ছিল বা এরকম কিছু। তো এরপরে যেটা হয় যে একদিন ওনাদের মধ্যে থেকে একজন বাংলাদেশের রফিকের আম্মুকে কল দেয় জানার জন্য যে কেমন আছে। তো খোঁজ নেওয়ার জন্য যখন ফোন দেয়, ফোন দিয়ে জানতে পারে যে হ্যাঁ ভালো আছে। আর রফিকের আম্মুকে জিজ্ঞেস করে যে কেমন আছে রফিক এখন। তো ওর আম্মু খুব নর্মালি অ্যান্সারটা দেয় যে মানে খুব নর্মাল, যে এমন কোনো ঘটনা ঘটেইনি। তো এটা থেকে তাদের কিউরিসিটিটা আরো বাড়ে যে এটা একটা প্যারানর্মাল ঘটনা, বাট তারা এইভাবে নর্মালি রিয়েক্ট করতেছে। দেন জিজ্ঞেস করে যে আপনার কাছে মানে ওনার রফিকের আম্মুকে ওনারা পুরো ঘটনাটা শেয়ার করে যে এমন হয়েছে। তো রফিকের আম্মু যেটা বলে যে তোমরা এটা মানে এটা এখন নতুন দেখলা, বাট আমরা এটা দেখতেছি ছোটবেলা থেকে। তো দেন জিজ্ঞেস করে যে মানে কেন এটা। তো রফিকের আম্মু পরে পুরো ঘটনাটা শেয়ার করে যে মানে রফিকের আম্মু যখন প্রেগনেন্ট ছিল তখন, এটা তখনকার ঘটনা, রফিকের নানা এসব জিন এসব পালতেন। তো রফিকের আম্মু ছিল রফিকের নানার বাসায়। তো একদিন রফিকের আব্বু যায় যে মানে রফিকের দাদির শরীর অসুস্থ নিতে আসে। এরপর যেটা হয় মানে বলে যে রফিকের নানা বলে আজকে রাত্রে যাওয়ার দরকার নেই, রাত হয়ে গেছে। আর ওনারা যে রাস্তা দিয়ে আসবেন ওই জায়গাটা ছিল একটু খারাপ, মানে নৌকা দিয়ে আসতে হবে। তো তারপর রফিকের আম্মু মানে আসে। এন্ড রাস্তায় যেটা হয় যে মানে ওনারা একটা সময় ফিল করতে পারেন যে ওই জায়গাটা মানে স্পেসিফিক জায়গাটা আসার পরে মানে নৌকাটা ওনারা ফিল করেন যে নৌকাটা ভারী হয়ে গেছে আগের থেকে। মানে কিছু একটা আছে নৌকার মধ্যে। এই জায়গাটার একটা ঘটনা আছে যে মানে এরকম হয়েছে ওখানে যারা মাছ ধরতে যায় তাদের মধ্যে অনেকে এমন হয়েছে যে ওখানে মাছ ধরে আসার পরে এমন কিছু দেখছে এরপরে তারা সুইসাইড। রফিকের মায়ের সাথে কি হয় সেটা একটু বলেন। তো তারপরে যেটা হয় যে রফিকের আম্মু মানে ড্রিম দেখতো, মানে মানে ওই দিন ওইখান থেকে আসার পরে নিষেধ অমান্য করে আসার পরে উনি প্রতিদিন রাতের বেলায় স্বপ্ন দেখতেন। স্বপ্ন কি দেখতেন? হ্যাঁ রাইট, স্বপ্নে দেখতেন যে ওনাকে কিছু একটা সামথিং একটা ফিগার, মানে উনি স্পষ্ট দেখতেন না, বলতেছে যে তোমার ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, এই ছেলেটা তোমার ছেলেটা হলে আমাকে দিয়ে দিবা, মানে এই টাইপের কথাবার্তা বলতো। আর রফিকের আম্মুর সাথে যেটা হতো যে রফিকের আম্মু প্রায় ফিল করতো যে ওই কিছু একটা প্রেজেন্স আছে তার আশেপাশে, কিছু একটা প্রেজেন্স ফিল করতে পারতেন। এবং মানে বাজে পশু পচা 6-7 দিন পচে যেমন যেটা বলেছিলেন আমাকে, আমার সেটা মনে আছে, সেটা হচ্ছে যে আপনার স্বপ্ন দেখতো যখন প্রেগনেন্ট অবস্থায় এবং যখন বাচ্চাটা জন্ম নিল তারপরেও তিনি স্বপ্ন দেখতেন এবং স্বপ্ন দেখতেন ঠিক একইভাবে যে কেউ একজন তার বাচ্চাকে নিয়ে যেতে চাচ্ছে। এবং শেষে তিনি না পেরে একটা সময় তার বাবার কাছে এই ব্যাপারে মানে সলিউশন চান। তার বাবা কি কোনো সলিউশন দিতে পেরেছিলেন? হ্যাঁ, তার বাবা ইনস্ট্যান্ট কিছু সলিউশন দিছিলেন। যেমন উনি ওই যে জিনটা মানে জিন হোক বা স্পিরিট হোক যেটা রফিককে নিতে চাইতো উনি ওইটাকে কয়েদ করে রাখছিলেন। এন্ড এরপরও যখন রফিকের প্রবলেম হইতো দেন রফিকের নানা ওখানে মানে রফিক একটা তাবিজ দিছিল যার কারণে তেমন ভাবে রফিকের তেমন কোনো প্রবলেম হইতো না। পরে আবার প্রবলেমটা হলো? হ্যাঁ, প্রবলেমটা পরে শুরু হয় যখন মানে ওই রফিকের নানা বলছিল যে তাবিজটা যাতে না হয়। তো দেন রফিক বড় হওয়ার সময় মানে ওর নানা মারা যাওয়ার পরে কোন একভাবে ওর তাবিজটা হারায় যাওয়া। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা এসএমএস এ যাবো এবং আমরা দেখতে পাচ্ছি অনেকে এসএমএস করছেন, লিখছেন যে নাইম আমাদের লিখেছেন ভাই অনেক মজা পেয়েছেন তিনি। সেকেন্ড যে স্টোরিটা আমরা শুনলাম আমাদের ইমেইল ছিল এটা। আমাদেরকে তাসনিম লিখেছেন, তাসনিম বুশরা, ভূত এফএম ইজ রকিং টুডে, এবং ভয় লাগছে বাট খুব মজাও লাগছে। এখনো পর্যন্ত বেশ কিছু মানে যিনি আমাদের এখানে ঘটনা বলতে আসছেন মিডল ইস্ট থেকে, তার ওইখানকার কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো খুব ইন্টারেস্টিং, আমরা সেগুলো শুনবো। এবং কিছু ঘটনা আছে দেশের বাইরের, কিছু ঘটনা আছে দেশের ভেতরের, কিছু ঘটনা আছে গ্রামের। সো আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না যে কেমন লাগছে আজকের ভূত এফএম। শাফিন আমাদের লিখেছেন খুব ভয় করছে, আমাদেরকে আফসার কেরানীগঞ্জ থেকে লিখেছেন ফার্স্ট স্টোরিটা অসম ছিল, আই জাস্ট লাভ ভূত এফএম। আমাদেরকে এছাড়াও মিথিলা যাত্রাবাড়ি থেকে লিখেছেন ভূত এফএম শোনার একটা রিজন আছে, মানে আছে তার কাছে, সেটা তিনি লিখেছেন অবশ্য। আমাদেরকে আকাশ লিখেছেন থার্ড কাহিনীটা তার কাছে ভালো লাগে নাই, আচ্ছা ভালো লেগেছে। আমাদেরকে সৈকত লিখেছেন, সৈকত এবং আইরিন লিখেছেন নেত্রকোনা থেকে অসম ভূত এফএম। আমাদেরকে রতন ঢাকা বংশাল থেকে লিখেছেন রাসেল ভাই অনেক ঝামেলা আছেন তিনি, সেটা তিনি লিখেছেন। আমাদেরকে এছাড়াও লিখেছেন জেস আদর এবং তিনি হচ্ছে হাজি আফসার উদ্দিন রোড থেকে লিখেছেন আমাদেরকে
অসম অ্যাজ ইউজুয়াল তাই লিখেছেন। এবং আমাদেরকে সাবিহা এবং মাইমি লিখেছেন মিরপুর 2 থেকে। আমাদেরকে বরিশাল থেকে রাসনা লিখেছেন এবং এছাড়া আমাদেরকে লিখেছেন এমডি সাগর মাহমুদ আমাদেরকে এসএমএস করেছেন। অহনা আমাদেরকে এসএমএস পাঠিয়েছেন এখানে। আমাদেরকে এছাড়াও এসএমএস পাঠিয়েছেন ইস্তিয়াক শাহরিয়ার। এছাড়া আমাদেরকে আরো অনেকে এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে যেটা আপনাকে করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। আমাদের ফুর্তি যে ফ্যান পেজটা রয়েছে ভূত এফএম, সেখানে দেখতে পাচ্ছি যে অনেকেই এখনো এসএমএস করছেন এবং আজকে অনেকেই ম্যাক্সিমাম এসএমএস যেহেতু প্রশংসাই করেছেন। আমি নামগুলো পড়ি। পলাশ হোসেন এখানে কমেন্ট করেছেন, জয়নাল আবিদিন আমাদের এখানে কমেন্ট করেছেন, সাকিব আমাদেরকে কমেন্ট করেছেন এবং তার কাছে অনেক ভালো লাগছে সেটা তিনি জানিয়েছেন। আমাদেরকে রকস্টার তৌহিদ লিখেছেন, তিনি বাসায় একা এবং লাইট অফ করে তিনি শুনছেন, তাহলে তো আপনি খুব মজা পাচ্ছেন আশা করি। গুলজার আমাদের এসএমএস করেছেন, গুলজার হোসেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই। আব্দুল্লাহ ফিরোজ লিখেছেন খুব ভয় লাগছে। আমাদেরকে সিয়াম হোসেন জিফাত আমাদের এখানে কমেন্ট করেছেন এবং সব স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে আজকে। এবং আমাদেরকে আরো অনেকেই এখানে দেখছি। শাকিল ইসলাম লিখেছেন তিনি বেশ ভয় পেয়েছেন এরকম একটা কমেন্ট করেছেন আর কি। আপনারা দেখলেই, আপনারা ফেসবুকে গেলেই দেখতে পাবেন। আমাদেরকে মেহেদি হাসান শিকদার লিখেছেন সুপার স্টোরি। আমাদেরকে তানিশা রুহি লিখেছেন সেকেন্ড স্টোরিটা ভেরি নাইস। আমাদেরকে যারা এসএমএস করতে, যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti। এখানে একটা যেখানে ছবিটা আছে সেই ছবিটা যদি আপনার ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করবেন অবশ্যই। আর আজকের যে যারা এখানে অংশগ্রহণ করছেন, যারা এখানে ঘটনা শোনাচ্ছেন, তাদের প্রত্যেকের ছবি আমি দিয়েছি আমার পেজ সাথে, সেই পেজে গিয়েও আপনি দেখতে পারেন www.facebook.com/bhutfm.russell। সেখানে আজকে যারা গেস্ট, সেই গেস্টদের প্রত্যেকের ছবি রয়েছে, সেই ছবিতেও আপনারা লাইক দিয়ে কমেন্ট করতে পারেন। যাই হোক, আমরা চলে যাব আবারও ঘটনায়, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। কোথাও যাবেন না, আমার সাথে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। বোঝা যাচ্ছে কি যে কোনো রেজিস্ট্রেশন প্লেট নাই বা ইলিগাল কিছু আর কি। মানে আমি প্রথমে ভাবছিলাম কোনো লাইক ডাকাত বা কিছু হবে। তো আমাকে বললো সালাম আলাইকুম। ওখান থেকে গাড়ির ভিতর থেকে আওয়াজ আসে সালাম আলাইকুম। সাধারণত সৌদি আরবে সবাই দেখা হলেই সালাম দেয় আর কি। আমি সালাম, ওয়ালাইকুম আসসালাম। আমরা আরবিকে বললাম মুমকিন আরফ ফেন আল মদিনা রোড, মানে এটার মানে হচ্ছে কি আমাকে জিজ্ঞাসা কি তুমি একটু বলতে পারো মদিনা রোডকে, অথচ মদিনা রোড ওর সামনের হাইওয়ে আছে আর কি, প্যালেসের পাশের ঘটনা আর কি। সো কিং ফাহাদের প্যালেসের গলির ঘটনা এটা, পুরান বাসাটা। এখন যারা সৌদিতে নিশ্চয়ই শুনতেছেন ওরা জানে ওটা কোন জায়গা, এটা মদিনা রোডেই আছে, রোয়েসের এদিকে আর কি। আচ্ছা। সো আমি ওয়ালাইকুম আসসালাম বলে আমি ওকে গাড়ির কাছে গিয়ে আমি ওকে বললাম কি যে এখান থেকে এই তো সামনেই কি মদিনা রোড, এখান থেকে বাম গেলে মেন রোডে উঠে যাবে আর কি। তো আমি হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছি, তো হঠাৎ করে ওই একটা কালো লোক করে আমার হাত ধরে। ওকে, সো আমি একটু ভয় পাই। আমার হচ্ছে ডাকাতি, আমি তো প্যারানর্মাল কিছু ভাবি না, এটা অ্যান্সার আমি পাইনি এখন আর কি, হইতে পারে বাট সো আমার হাত ধরে, তো আমি হাত ধরে আমি তো ভাবছি শেষ, মানে তোপ পরে কালো চেহারা, আফ্রিকানকার ওখানকার, মানে এটা কিন্তু ভয়ের অন্য ভয় আছে। বাট ইন্টারেস্টিং বিষয় পরে হবে আর কি। আপনি প্রথমে ভেবেছেন যে হয়তো ডাকাতিটাকে ওখানকার ব্ল্যাক হতো অনেক, মানে আফ্রিকান অনেক একটু ভায়োলেন্ট টাইপস, অ্যাগ্রেসিভ। সো আমি ধরে ওনার হাতটা ব্যাং করলাম জাংলাতে আর কি। আমি হাতটা দেখলো 2-3 জন গাড়ি থেকে নামলো তোপ পরে আর কি। আমি ভাবলাম কোনো বদুই, মানে আরবের ভিলেজাররা হবে আর কি। তো দেখে ও আমার পিছনে, আমি তো আল্লাহর নাম নিয়ে দৌড়াচ্ছি, ও আমাদের পিছনে দৌড়াতে তো আমি এক পয়েন্টে বাসায় অফিস ক্রস করে আব্বুর আমি বাসায় পৌঁছালাম। বাসায় পৌঁছে আম্মুকে মামা এরকম হলো। সো মামা বলে তুমি এক কাজ করে নিচে যা, পুলিশ আছে, পুলিশকে বলো হতে পারে ওরা ওখানে যায় একটু করবে আর কি। সো নিচে কপ টপ ছিল অনেকগুলো, আমি যাই বললাম নিচে এরকম কাহিনী আছে। তো আমাকে আরবিকে বলে কি সময় দেখছিস কয়টা বাজে? আচ্ছা, সফতাল ওয়াক্ত। আমরা বলে তুই ঘড়ি দেখতেছিস কয়টা বাজে? আমি 11টা। কোন জায়গায় হয়েছে? বলে এই যে কিং ফাহাদের প্যালেসের পাশে গুলি দিয়ে নিয়ে আসতেছ। ও আমার বলে কি টাইম, আমরা ওখানে যাই না, তোর এত বড় সাহস কি, তুই ওখান থেকে গেলি কেন রাত 10টায়? ওটা আমরা ভয়ে যাই না, তুই জানিস ওখানে কত ডেঞ্জারাস, কত হন্টেড।
সো আমি বললাম আমি তো মানে বললাম আমি পরে আমি মানে ইয়াং ছিলাম একটু রেড হট দূর আমি সব বিশ্বাস করি না। তো ফ্রেন্ডদেরকে ফোন দিলাম, বললাম কি হাই তো হকি স্টিক নিয়ে সব আমার 10-12 জন মিলে আসলো সব। আমি বললাম চল, সব অ্যারাব ফ্রেন্ড কিন্তু আমার অ্যারাব মানে ককটেল আর কি। সো গেলাম, আমরা যাই ওখানে দাঁড়ায় আছে অনেকক্ষণ, দেখি কেউ কিছু নাই, কোনো ট্রেস নাই। তো ওখানে আমার আব্বুর অফিস পাশে, তো মেইন রোডে যেতে হলে অফিস ক্রস করে আপনাকে যেতে হবে আর কি, একটু ডিস্টেন্স। সো আমরা ওই আঙ্কেলকে জিজ্ঞালাম, ওখানকার দারোয়ানকে হারেস বলে আর কি। তো আমরা বললাম কি এখানে এরকম কোন গাড়ি যেতে দেখছেন বা কোন গাড়ি যেতে দেখছেন? ওই রাস্তাটা এমন আর কি, ওখান থেকে যেতেই হবে, একটাই ওয়ে বাইর করা আর কি। সো বললো না বাবা আমরা তো এখানে, আমি তো 2 ঘন্টা ধরে বসে আছি, কোনো কিছুই দেখলাম না, তোমারই দেখলাম দৌড়াইতে এখান থেকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমরা অনেকক্ষণ দাঁড়ালাম, তো ওখানকার লোকাল যেটা বিশ্বাস করে, আমি যেটা পরে বুঝলাম, তো হইতে পারে ওটা খারাপ কিছু ছিল, লাইক। আর ওখানে অনেক অ্যাবান্ডেন্ট আর কি, খুব এখানে গভর্নমেন্ট সাইনবোর্ড দেওয়া আছে, যদি এখনো যদি সৌদির লোকরা যারা শুনছেন, ওখানে গভর্নমেন্টলি স্ট্রিক্টলি বিল বোর্ড দেওয়া আছে, এন্ট্রি প্রহিবিটেড। ঠিক আছে, এই ঘরটা ভাঙলোও না, শ্বাস পর্যন্ত ভাঙতে পারলো না। অনেক মানে আর্টিকেল লেখা হয়েছে এটা নিয়ে, ঘর নিয়ে, কিং ফাহাদের ঘর নিয়ে, মাদিনা রোডে যেটা সিচুয়েটেড আছে। আপনারা যদি গুগল করতে পারেন তাহলে ভালো হয়। আর এটাই হচ্ছে ঘটনা একটা। আর আপনি বলছিলেন ওই যে ওই রোডটার কথা, হ্যাঁ, এটা তো আমি জানতাম না এই জিনিসটা, যে সন্ধ্যার পরে ওখানে আর যাওয়া যায় না। যে রাস্তাটা কোথায় যেন রাস্তাটা, এটা আমি বলি, এটা হচ্ছে ওয়াজিয়াল জিন বলে, যে মাদিনা থেকে 35 কিলোমিটার দূর নর্থে, মাদিনা রোড নর্থের দিকে আর কি। সো ওখানে হয় কি, গাড়ি ছাড়ে দিলে অটোমেটিক চলা শুরু হয়ে যায়। হ্যাঁ, এটা 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 সবাই জানে। এবং আরো একজন এসেছিলেন, তিনিও এই ঘটনা বলেছিলেন। আপনার সাথে কি হয়েছে? হ্যাঁ, ইউটিউবে আপনারা দেখতে পারবেন অনেকগুলো ভিডিও। বাট আমি তো বিশ্বাস করতাম, আমি ভাবতাম কি আওয়াজের ইকোর জন্য, অনেক বড় বড় পাহাড় তো, মরুভূমি একটা, আমি ভাবতাম আওয়াজের জন্য বা কোন একটা ফ্রিকশনাল ফোর্সের জন্য আর কি এই জিনিসটা আমাকে ফ্রেন্ডে বললাম কি একটা কাজ কর, আমরা যাই, আমাদের একটা গাড়ি ছিল, ছোট গাড়ি, টয়টা করলার মতন আর কি। আমি বললাম তুই একটা কাজ করতি, আমার আদনান ফ্রেন্ডটা যেটা ছিল, আমি বললাম কি তুই একটা কাজ কর, হ্যান্ড ব্রেক তুলে রাখ, গাড়ি যদি চলে হ্যান্ড ব্রেক ছাড়া, হইতে পারে ইউটিউবে যায় হ্যান্ড ব্রেক তুলে না, আমি হ্যান্ড ব্রেক তুলে রাখ। আর আসল ভাই জানেন হ্যান্ড ব্রেক তুললে তো গাড়ি মুভ করা ইম্পসিবল, যদি মুভ করে মানে ইট উইল রোটেট। সেটাই আমি তখন বারবার করে জিজ্ঞেস করছিলাম যে এরকম হচ্ছে কেন, মানে। তো আমার ছাড়ে দিলাম গাড়িটা আর কি, দেখি কি হয়। ও মা, লাইক আফটার 2 মিনিটস দেখি কি নিজে চলা শুরু হয়ে গেছে, দিনের বেলা আসল ভাই। হ্যাঁ, ব্যাপারটা খুবই মানে উইয়ার্ড একটা মানে। তো আমরা ছাড়ে দিলাম, হ্যান্ড ব্রেক তোলা, রাসেল ভাই গাড়িটা নিজে চলতেছে, মানে একটা পাহাড়ের 1-2 কিলোমিটার চলছে, আমি জায়গাটা দেখেছি ইউটিউবে। হ্যাঁ, 860 to 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে ছিল। তারপর লাস্টের দিকে যায় যখন পাহাড়টা মানে পাহাড়ের কাছাকাছি চলে যাবে, ওটা আবার ইউটার্ন মারে, এবং স্টিয়ারিং ঘুরছে না, হ্যান্ড ব্রেক দেওয়া, স্টিয়ারিং ঘুরছে না, এবং এক্সিলারেটরে কোনো কেউ চাপ দিলে তো একটা প্রেসার দেবে। হ্যাঁ ঠিক আছে, কেউ আসে জিন চাপ দিতেছে, দেখতেছে কি হ্যাঁ চাপ দিতেছে, সেরকম কিছু না, কোনো অ্যাপিয়ারেন্সে গাড়ি তো বসে আছে, নিজে স্টিয়ারিং ঘুরতেছে, গাড়িটা নিজে ঘুরতেছে, টায়ার ঠিকই ঘুরতেছে, স্টিয়ারিং ঘুরতেছে না। ব্যাপারটা খুবই মানে, আমি বললাম ভাই জলদি জলদি চল এখান থেকে, আর বেশিক্ষণ থাকা। আচ্ছা, আমি আমার কাছে হঠাৎ করে বললো গাড়িটা কিছু এরকম তো যাই না একবারে, কিছুটা কি শুনেছিল মানে? না শুনেছিল, নর্মাল সেটাই বলছি, মানে আপনি রাস্তাতে যে আবার যাচ্ছেন, রাস্তায় চললে যে বোঝা যায় যে হ্যাঁ রাস্তায় চলছে, গাড়ি গড়াচ্ছে, সেটা বুঝতে পারছেন 80 কিলোমিটার পার আওয়ার আসলে, সেটাই না বুঝার কি, সেটাই। সো আমরা বললাম কি যে ভাই জলদি জলদি চল, আমি ও ব্রেক টেক দিয়ে হ্যান্ড ব্রেক নামায়, তখন ও এক্সিলারেটর তখন ডিস্টার্ব করে না আপনাকে, ওখানে নিজের ইয়াটা দেখায় আর কি, প্রেসেন্স, যার জন্য মিটার চলছে। আর সবচেয়ে বিষয় রাসেল ভাই, ওখানকার যে কোনো হন্টেড প্লেস থাকলে গভর্নমেন্ট প্রহিবিট করে দেয়, ইভেন ওখানকার বোর্ডও দেওয়া আছে, মানে স্বীকৃত না হলে তো, মানে একটা ট্যুরিজম বলতে গেলে ওখানে বোর্ড দেওয়া আছে, ওখানকার লোকাল যারা পাবলিক আছে সবাই জানে এখানে কি হয় না হয়। অনেকে যারা সায়েন্স ফিলোসফিক্যাল তারা বলে ফিকশনাল ফোর্স অন দ্যাট, বাট আমি যেহেতু এক্সপিরিয়েন্স করছি, আমি আমার এক্সপিরিয়েন্সটা বলতেছি। ওখানে গভর্নমেন্ট প্রহিবিট করে দিছে, আফটার সানসেট ইউ নট সাপোজ টু স্টে দেয়ার, সানসেটের ওখানে থাকা যাবে না আর কি। সো মানে সানসেট হইলে আপনাকে ওই জায়গা ছাড়তে হবে, আর সানসেটের হওয়ার আগে ইভেন লোকাল পুলিশরা ওখানে যায় না, বাট সানসেটের আগে 35 কিলোমিটার দূর তো জায়গাতে, তো 20 কিলোমিটার আগে বা 10 কিলোমিটার আগে সৌদি পুলিশ চেকপোস্ট বসায় দেয়,
আচ্ছা। যাতে ওই জায়গা কেউ না যায় রাতে ফাজলামি করে আর কি। অনেকে হয় না একটু ফাজলামি করতে গেল দেখলে হ্যাঁ, অনেকে গভর্নমেন্টই ওই জিনিসটা প্রোটেক্ট করছে আর কি, মানে ওখানকার হেরিটেজ। আচ্ছা, কেউ কি এরকম বলেছে যে আসলে মানে যারা বিশ্বাস করেন, জিনে বিশ্বাস করেন বা যারা বিশ্বাস করেন তাদের মধ্যে সবার ধারণা কি আসলে জিনিসটা কেন হয়? কেউ কি বের করতে পেরেছে নাকি এটা একদম অনেকে- অমীমাংসিত? অনেকে মানে এটা হচ্ছে কি একটা অনেক বছর ধরে আমার মাদিরা জানে কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আর কি ওই জায়গাটা আর কি অনেক পুরানো ট্রাইব আর কি। অনেকে বলে ওটা এক ধরনের বাজার ওদের, ইউনো, অনেকে ওখানকার লোকাল পাবলিক বিশ্বাস করে কি এখানে একটা বাজার হয়, you know? আচ্ছা, সব আচ্ছা। মানে যেরকম আমাদের হয় না নর্মাল বাজার যেখানে সব গ্যাদারিং হয় মানুষদের, ও বলে ওখানে ওদের গ্যাদারিং হয়। আচ্ছা আচ্ছা, তো এটা মানে এটা একটা খুব একটা আজব মিস্ট্রি আর কি, বারমুডা ট্রায়াঙ্গেল মতন একটা মিস্ট্রি। সেটাই আসলেই তাই। তো yeah. ওকে, আমরা আরো শুনবো ঘটনা ওনার কাছ থেকে এবং অনেকগুলো ঘটনা এখনো বাকি রয়েছে। আমরা একটা লাদাখের একটা চমৎকার ঘটনা শুনবো, তাই না? হ্যাঁ, লাদাখ। যেটা হচ্ছে তারই একজন ফ্রেন্ড যার সাথে পরিচয় হচ্ছে ওখানেই এবং তার জীবনে ঘটে যাওয়া ঘটনা সেটাও আমরা শুনবো ইনশাআল্লাহ যদি সময় থাকে। আমি একটু SMS পড়ি। মৌমি আমাদের SMS করেছেন এবং তিনি লিখেছেন যশোর থেকে আমাদেরকে, এবং আমাদেরকে মাহিন এবং রিঙ্কি ময়মনসিং থেকে SMS করেছেন এবং তিনি ভূত এফএম অনেক পছন্দ করে সে জানিয়েছেন। আমাদেরকে ফরিদ SMS করেছেন গাজীপুর থেকে, লাইক ভূত এফএম। আমাদের কাছে অনর্বা আমাদের SMS করেছেন এবং বলেছেন আজকে সব স্টোরিগুলো অনেক স্কেরি ছিল মানে এখনো আরো অনেক কিছু আছে কিন্তু আপনি চলে যাবেন না। এবং স্পেশালি তিনি বলছেন যে সেকেন্ড এবং থার্ড মানে এখন যেটা হলো সেটা এখন মাত্র শুনলেন। আমাদেরকে ফাহিম মগবাজার থেকে SMS করেছেন আমাদের নাজ ধানমন্ডি থেকে। ফার্স্ট স্টোরি তার কাছে অনেক ভালো লেগেছে, আজকে ফ্যামিলির সবাই একসাথে শুনছেন। আমাদেরকে প্রীতি রাজশাহী থেকে SMS করেছেন আজকে ভূত এফএম অসম হচ্ছে, আই লাভ ভূত এফএম ভেরি মাচ, তাই লিখেছেন। RM রাকিব মতিঝিল থেকে লিখেছেন ভাইয়া আর কোনোদিন SMS দিব না। কেন ভাইয়া? ও আচ্ছা, দেখতে পাচ্ছি আপনার পাশে সংখ্যা দেখা যাচ্ছে, আপনি অনেকগুলো SMS করেছেন বাট আমার এই প্রথম চোখে পড়লো। আবিদ হোসেন আমাদের SMS করেছেন ফকিরহাট থেকে, ফার্স্ট ঘটনাটা খুব ভালো লেগেছে তার কাছে। জিহাদ আমাদের SMS করেছেন কেরানীগঞ্জ থেকে এবং কিশোরগঞ্জ থেকে রাব্বি আচ্ছা SMS করেছেন আমাদেরকে। মিথিলা যাত্রাবাড়ি থেকে আমাদের SMS করেছেন জুনায়েদ ভাইয়া অসম স্টোরি টেলার। ওকে, সো অনেকেই প্রশংসা করছেন। শাহাবুদ্দিন নড়াইল থেকে আমাদের SMS করেছেন থার্ড এন্ড ফোর্থ স্টোরিটা হেভি হয়েছে। আমাদেরকে SMM দীপ্ত মিরপুর 2 ঢাকা থেকে SMS করেছেন। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে আমাদের SMS করেছেন এবং বলেছেন যে আচ্ছা তিনি বলেছেন যে কিছু একটা আমার আশেপাশে আছে, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনলে মনে হয় বাহ দিস ইজ গ্রেট যে আমরা এরকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে পেরেছি আপনার চারপাশে। এমডি সাগর মাহমুদ আমাদের SMS করেছেন আমাদেরকে বিজয় সহ আরো অনেকে। আমাদের ফেসবুকেও অনেকেই আমাদের সাথে মানে কথা বলছেন এবং অনেকেই কমেন্ট করছেন, অনেকেই জানিয়ে দিচ্ছেন তার অনুভূতির কথা। তাদেরকে জানিয়ে দিয়ে আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHOOTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং যদি আমাদেরকে আপনারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। আর আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের যে পেজটা রয়েছে সেই পেজে অনেকেই কমেন্ট করছেন এবং আমাদেরকে ফার্মগেট থেকে অ্যাঞ্জেল সুমন লিখেছেন শুনছি অসম। পলাশ লিখেছেন লাস্ট স্টোরি টা অসম ছিল। আমাদেরকে ফেসবুকে গুলো পড়ছি কিন্তু আমি। জোস হচ্ছে ভূত এফএম অনেক ভালো লাগছে লিখেছেন মেহেদি RDX। আমাদেরকে GM আরফাত লিখেছেন হেভি লাগছে। আমাদেরকে বিজয় শান্ত লিখেছেন অসম ভাই। আমাদেরকে MD হোসাইন মজুমদার লিখেছেন ভূত এফএম বেস্ট। আমাদেরকে চাঁদপুর থেকে তিনি SMS টি পাঠিয়েছেন। নাইম খান আমাদের SMS করেছেন আসল ভাই আমি ভূত এফএম এর একটা এপিসোডও মিস করি নাই, 2010 থেকে সবগুলো এপিসোড শুনেছি। ও থ্যাংকস ফর বিং উইথ আস। আশা করছি নেক্সট যে টাইমগুলো আমাদের সামনের যে সময়গুলো সেই সময়গুলোতে আপনি আমাদের সাথে থাকবেন। নিঝুম আহমেদ আমাদের SMS করেছেন আজ ফার্স্ট তিনি ভূত এফএম শুনছেন, ভীষণ ভালো লাগছে সাথে ভয়ও লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড ওয়েলকাম টু ভূত এফএম। আশা করছি এখন থেকে রেগুলার ফ্রাইডেতে আপনাকে পেয়ে যাবো আমরা। সাইদ মিল্টন আমাদের SMS করেছেন আই লাভ ভূত এফএম।
এবং আমার কাছে খুব ভালো লাগলো যে নিঝুম আহমেদ প্রথমবারের মতো ভূত এফএম শুনছেন এবং তাকে রিপ্লাই দিয়েছেন আরো একজন সুকান্ত ব্যানার্জি, ওয়ার্ম ওয়েলকাম টু ভূত এফএম। আমার এই জিনিসটাই খুব ভালো লাগছে যে আমাদের এইখানকার সবাই একটা পরিবারের মতো, আমরা সবাই ভয় পেতে ভালোবাসি, আমরা অনেক সাহসী, না হলে ভয় পেতে ভালোবাসবো কেন, এবং সবাই একসাথে ভয় পাচ্ছি, ভালো লাগছে। রাতুল হাসান শুভ আমাদের এখানে কমেন্ট করেছেন, নাসিম চৌধুরী অনেক 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 ভালো লাগছে। সো আপনি যদি কমেন্ট করতে চান চলে যান www.facebook.com/radio.furti এবং সেখানে গিয়ে আপনার কমেন্টটা লিখে ফেলুন www.facebook.com/bhutfm.rastal, সেখানে গিয়ে আমাদের আপনার কমেন্টটা লিখে ফেলুন। এবং আমি আপনাদের রেসপন্স দেখে খুবই 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 অভিভূত, এবং আমার আজকে সারাটা দিন এমনিতেও মানে আমি বেশ অসুস্থ এবং যে কোনো সময় জ্বর আসবে এরকম একটা অবস্থা, সেখানে আজকে আপনাদের এই কমেন্টগুলো দেখে খুব ভালো লাগছে, আসলে সিরিয়াসলি খুবই ভালো লাগছে। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। নতুন আরেকজন অতিথি আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, আমরা তার কাছে কিছু ঘটনা শুনবো। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। লিসনার্স, আমি রুবেল বলছি ফ্রম জগন্নাথ ইউনিভার্সিটি। ওকে, আমরা চলে যাই ঘটনায়। আচ্ছা, ঠিক আছে। রাসেল ভাই, ঘটনাটা হচ্ছে 2011 সালের এপ্রিল আর মে মাসের দিকের কাহিনীটা। তখন আমার কোচিং, আমি আসলে আমার ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন আমার কোচিংটা ছিল রাত 8:30 পর্যন্ত। অ্যাকচুয়ালি বাসায় মানে কথা বলার মতো পসিবল ছিল না, আমি বাসায় বলছিলাম রাত 10টা পর্যন্ত কোচিং। এই জন্য আমি ওই সময়টুকু আমার বাসাটা ছিল আমাদের শেরপুর, আমার বাসাটা হচ্ছে শেরপুর জেলার সদরে, এখন একটা বড় গুরুস্থানের পাশে আমাদের বাসাটা। আচ্ছা, ঠিক আছে। তো আমি ওই সময়টুকু, যে সময়টুকু আমি বাইরে থাকতাম, ওই সময়টুকু গুরুস্থানে বসে ফোনে কথা বলতাম অথবা ফ্রেন্ডের সাথে আড্ডা বা গান শুনতাম। আচ্ছা। তো ঘটনার দিনও আমি গান শুনছিলাম গোলখানায় বসে। দিনটা ছিল, রাতটা ছিল অনেক অন্ধকার, ঠিক আছে, রাত 9টার দিকে রাসেল ভাই। তো আমি বসে গান শুনছি, মানে কথা বলার জন্যই ওয়েট করছিলাম। তো এর মধ্যে হঠাৎ করে আমি অনেক বেশি অন্ধকার ছিল যে আমি ফিল করি যে আমার পিছন থেকে একজন মানে কিছু একটা আমাকে মানে আক্রমণ করেছে। আচ্ছা, ঠিক আছে। তো আক্রমণ করার পর তো আমি মানে অ্যাটলিস্ট আমি ভয় পাইনি যে ভূত পেট বা অন্য কিছু, ঠিক আছে। তো আমি ওই সময় রাসেল ভাই ভয় পাইছিলাম যে হয়তোবা গুরুস্থান থেকে কোনো জীব জানোয়ার আমাকে ধরছে। আমি লাফাচ্ছিলাম, ওটা ছাড়ানোর জন্য লাফাচ্ছিলাম। তো অনেকক্ষণ লাফানোর পরও ওটা ছাড়ছিল না। অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট পর ওটা ছেড়ে দেয় আমাকে। ছেড়ে দেওয়ার পর আমি মানে বোকা বনে যাই আমি কেন লাফাচ্ছিলাম। ঠিক আছে। দেন আমি আবার ওখানে বসে আমি আমার ফ্রেন্ড রনি, ওকে ফোন করি, যে ফোন করে হাসাহাসি করছিলাম যে নিজে মানে বোকা হয়ে গেলাম, কি হলো। রাসেল ভাই, আমি যেহেতু আমার কোচিং থেকে আমি পরীক্ষা দিয়ে আসছিলাম, আমার প্যান্টের পকেটে একটা স্কেল ছিল। স্কেল আমি বসার 2 থেকে 3 মিনিট পর স্কেলটা আমার সামনে, একদম খোলা মাঠ, গুলস্থানে একদম খোলা মাঠে স্কেলটা একদম আস্তে আস্তে পড়তেছিল। আচ্ছা। তো ওইটা দেখে আমি মানে চরম ভয় পাই। এমনি খুব অন্ধকার ছিল, এলাকায় ইলেকট্রিসিটিও ছিল না। তো আমি ওখান থেকে আমার একদম গায়ের লোম দাঁড়িয়ে যায়, আমি একদম দৌড়ে বাসায় চলে আসি। তো বাসায় এসে কাহিনীটা আমি কাউকে বলি না, কারণ বললে হয়তো রাত্রিবেলা মা কোচিং এর সাথে যাবে, আমাকে একা যেতে দিবে না। ঘটনার দিন ছিল আপনার শনিবার, ফার্স্ট শনিবার। সেকেন্ড শনিবার আমি আমাদের বাসায়, আমি ওই দিন ফ্রেন্ডের কাছ থেকে অনেক রাত করে বাসায় আসি। তো আমাদের বাসার ডাইনিং এ আপনার বেসিন ছিল না। মা আপনার ওই ডাইনিং এর উপর একটা মেলামাইনের বড় একটা গামলা রাখছিলেন, ওখানে আমরা হাত ধুইতাম আর কি, বা প্লেট পরিষ্কার করতাম। তো আমি বাসায় ফিরে দেখি সবার খাওয়া শেষ, আমি বাকি আছি। তো আমি এসেই দেখি গামলাটা একদম পানিতে ভরা, মানে হাত ধোয়ার কোনো ওয়ে নাই। তো আমি বাসায় চিল্লাইতেছিলাম যে এটা মানে পরিষ্কার করে কেন রাখে নাই। তো অনেকক্ষণ চিল্লাচিল্লি করো, আমি খাইতে বসি না তখন আর কি, আমি বসবো, জাস্ট চেয়ারটা আমি টান দিছি, আমার ডাইনিং এর সাথে আমার হাত বা আমার বডি কোনো টাচ লাগে নাই। তো এই সময় আপনার আমার গামলাটা এমন ভাবে পড়ে যায়, ঠিক আছে, মানে আমার ডাইনিং এর সাথে কোনো রেডি না। হ্যাঁ, এটা দূরে থাকার কথা, একটু দূরে আমি জাস্ট চেয়ারটা ধরছি, এই সময় আমার গামলাটা পড়ে যায় একদম এমন ভাবে পড়ে যাতে আপনার 20 থেকে 25টা টুকরা হয়ে যায়। এটা অসম্ভব, উইয়ার্ড ব্যাপার, মানে একদম ঘোরা হয়ে যায়, ঠিক আছে, পানি সহ একদম। তো মা উঠে তো চিল্লাচিল্লি শুরু করছে, মাফা আমি রাগারাগি করে এটা ফেলে দিছি, ঠিক আছে। তো এটাও তো বাট সবাই মা আমাকে বকাবকি করছে, বাট আমি তো বুঝতে পারছি যে কাহিনীটা কি। গত শনিবারের কাহিনীটা ওইরকম হলো। আর একটা জিনিস মিস করে গেছি যে গত শনিবার এই কাহিনীর পর থেকে আমি সাপ, ইঁদুর, মানে বাসায় ঘুমালে চোখ বন্ধ করলে বা চোখ খুলে দেখতাম ওয়ালে হাঁটতেছে এরকম। তাই? হ্যাঁ, মানে জাস্ট আপনি চোখের সামনে একদম দেখতে পাচ্ছেন। এটা কোনো কি শ্যাডোর মতো না, একদম আপনি একদম ক্লিয়ার, একদম জলযন্ত্র ক্লিয়ার। আমি হঠাৎ চোখ খুলে দেখতাম যে ওয়াল দিয়ে হাঁটতেছে। আমি হঠাৎ করে ভয় পেয়ে যেতাম, বাট আবার দেখতাম না কিছুই নাই। তো ফ্রেন্ডদের সাথে হাঁটতে গেলেও মাঝে মাঝে আমি লাফাইতাম, মানে এমনি লাফ দিয়ে উঠতাম, আমার নিজে চমকায় উঠতেন আর কি। সাপ বা ইঁদুর হেঁটে। আচ্ছা 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 আচ্ছা। তো আমি ফ্রেন্ডকে বলতাম না, কারণ এটা বললে সবাই হাসবে দিনের বেলাও, ঠিক আছে। তো গেল, তখন থেকে আমি নিজে একটু সতর্ক ছিলাম, রাতের বেলা একা বের হইতাম না। তো নেক্সট স্যাটারডে, পরপর 3 স্যাটারডে, কিন্তু ঘটনাটা 3টাই আপনার স্যাটারডে।
তো নেক্সট স্যাটারডে আমি ওই দিন এক সপ্তাহ তো আস্তে আস্তে ঘটনা আবার ভুলে গেছি, ঠিক আছে। তো ভুলে যাওয়ার পর আমার এক ফ্রেন্ড ওই দিন ফোন দেয় রাত 12:30টার দিকে, তো ওর ইমার্জেন্সি ফ্লেক্সি লাগবে, ঠিক আচ্ছা। আছে। তো আমাদের বাসাটা ছিল আপনার শেরপুরের সিংপাড়া এলাকায়, তো সিংপাড়া থেকে খড়মপুর ওখানে রাত 1টা পর্যন্ত ফ্লেক্সি দোকান খোলা থাকে। আচ্ছা। তো আমি যাবো কি যাবো না চিন্তা করলাম। অ্যাকচুয়ালি আমি আগে থেকে একটু রাতের বেলা বাইরে মানে থাকতে পারতাম, ভয় পেতাম না। তো আমি বের হই রাতের বেলা ফ্লেক্সি দেওয়ার জন্য। এবং ওই জায়গায় তো 1টা-1:30 মানে অনেক রাত। হ্যাঁ মোটামুটি অনেক রাত। রাস্তায় সব দোকানপাট বন্ধ হয়ে যায়, দু একদম। একটা চায়ের দোকান খোলা সেটাই। থাকে। তো আমি বের হই বাসা থেকে, চুরি করে বের হই বাসা থেকে, পেছন দরজা দিয়ে বের হই। তো বের হয়ে আমি যাচ্ছিলাম তো খড়মপুর ফদ ভাইয়ের দোকানে যাই, তো ওখানে বসে আমি আড্ডা দিই কিছুক্ষণ, উনি আমার পরিচিত ছিল। তো সবসময় ফ্লেক্সি করতাম, আড্ডা দিয়ে ফ্লেক্সিও দিই, ফ্লেক্সি দিয়ে 1:15 বা 20 এরকম আমার টাইমটা মনে হচ্ছে আর কি। তো আমি বের হয়ে আমি খড়মপুর 3 রাস্তা মজা শেরপুর থেকে শুনতেছি, নিশ্চয়ই বুঝতে পারছে যে মোড় থেকে আমি বাসার দিকে যাব, আমার মোড়ে বাসার দিকে রান করবো। আচ্ছা। তো এই সময় দেখে একটা মেয়ে, আচ্ছা। টোটাল আপনার মেয়েটার ড্রেসটা হচ্ছে একদম সাদা জামা, ক্লাস 3-4 এ মেয়েরা যেরকম পরে, Frock তার ফ্রক, মানে, frock পরে। ফ্রক, কিন্তু নিচে লাল পাড়, ইভেন পায়ে আলতা দেওয়া, আর পিছন থেকে আমি চুলগুলো দেখলাম একদম মানে কোমরের নিচ পর্যন্ত। আচ্ছা। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার কোনো কিছু কনসেন্ট্রেশন নাই যে রাত 1টার সময় একটা মেয়ে মানুষ অসম্ভব, আর আমার এদিকে কোনো খেয়াল নাই, মানে আমি জাস্ট ইমপ্রেসড যে আমি মেয়েটার পিছনে যাচ্ছিলাম, ঠিক আছে। তো মেয়েটার পিছনে যাচ্ছি, তো আমি মানে আমাকে অদ্ভুত ভাবে টেনে নিয়ে যাচ্ছে আর কি মেয়েটা, অন্য কোনো দিকে আমার কোনো খেয়াল নাই। আমি যাচ্ছি তো আমাদের খড়মপুর মোড় থেকে হেঁটে হেঁটে কলেজের সামনে আপনার ডান দিকে টার্ন করলে আপনার ডিসি অফিস আমাদের শেরপুরে। আচ্ছা। তো ডিসি অফিসের সামনে আপনার পুকুর, তো আমি ও পর্যন্ত হেঁটে যাচ্ছি, তখন আমার 10 থেকে 15 হাত আচ্ছা। আপনার ডিস্টেন্স মেয়েটার সাথে, আমি কোনোভাবে ধরতে পারছি না, আমার খুব ইচ্ছা হচ্ছে যে মেয়েটার সাথে কথা বলবো। আচ্ছা। তো আমি যখন পুকুরটার সামনে আসি তখন মানে আমার সেন্স ফিরে, যেটা আমি মানে কোথায় আসছি, মানে অনেক রাত, তো আমি তো বাসা থেকে বেরিয়েছি রাত 12:30টার দিকে। আচ্ছা। তো আমি তখন দাঁড়াই আমি ফোন বের করি, দেখি আমার ফোনে অনেকগুলো ফোন আসছে, আমাকে যে ফোন দিচ্ছিল অনেকগুলো ফোন দিছে। তো আমি ঘড়ি দেখি রাত 3টা বাজে। আচ্ছা। তখন আমি শক, পুরো মানে আমি তখন ভয়টা পাই, আমার একদম মানে অন্ধকার এবং ওইদিকে রুট লাইট গুলো অফ থাকে, নষ্ট থাকে, অনেক অফ থাকে। তো আমি ওই সময় প্রচন্ড ভয় পাই এবং দাঁড়াই যাই ওখানে। আমি দাঁড়ানোর সাথে মেয়েটাও দাঁড়াইছে। আমি ঘড়ি যখন 3টা দেখছি, কারণ আমি খড়মপুর থেকে ডিসি অফিসে আসতে আপনার 15 মিনিটের বেশি লাগার কথা না, হেঁটে আসলো 12 থেকে 15 মিনিট লাগে। তো আমি 3টা বাজে কিভাবে সময়, আমি তো এত বেশি হাঁটি নাই, রাইট। ঠিক আছে। তো আমি রাসেল ভাই তখন দেখি মেয়েটা আমার দিকে আসতেছে, ঠিক আছে। আমি জাস্ট তাকাই আছি, ইভেন আমি নড়তেও পারছি না, দৌড়াতেও পারছি না, আমি একদম ঠান্ডা, একদম জমে গেছে। তো এই সময় আসছে, তো এসে মেয়েটা আমাকে টাচ করে, আমাকে টাচ করার সাথে সাথে আমি জ্ঞান হারাই, ঠিক আছে। টাচ করার সাথে সাথে জ্ঞান হারাই। তো জ্ঞান আমার যখন ফিরে, সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে আমি যখন জ্ঞান ফিরে তখন আমি গুরুস্থানে। এটা কি বলেন, এটা খুব অদ্ভুত ব্যাপার। অদ্ভুত ব্যাপার। আমি আর ছোট থেকে মানে আমি ওই জায়গাটাই, যে জায়গাটা বেশি খেলাধুলা করি, ইভেন কথা বলি, ফার্স্ট ঘটনা যেখানে হয়েছে, ইভেন সবসময় ওই জায়গাটা দিয়ে থাকি। ইভেন আমি রাত 12টা, 1টা, 2টা, 3টা সবসময় ওখানে যাইতাম, যেখানে সন্ধ্যা পরে অনেকে যাইতে ভয় পাবে একা। তো আমি জ্ঞান ফিরে আমাদের এলাকায় একটা মিয়াদ ভাই, মানে আমাদের সিংপাড়া মিয়াদ ভাই, সবাই চিনবে মানে এলাকার। তো উনি এসে আমাকে আমার ঘুম ভাঙায়, আমাকে জাগায় আর কি। তো আমি উঠি, ওঠার পর আমাকে বোঝায় তুই এখানে শুয়ে আছিস কেন। আর ব্যাপারটা ওর কাছে তো ওয়ার্ড লাগে না, কারণ ও জানে যে আমি এই জায়গায় এসে ফোনে কথা বলার জন্য বা যেখানে কারণে হোক আমাকে কেউ খুঁজে না পেলে আমাকে ওখানেই পাবে। রাইট। তা আমি আপনার আমি তো অবাক হয়ে যাই যে আমি এখানে কিভাবে। তখন আমার পুরো রাতের কাহিনীটা মনে পড়ছিল। ইভেন বাসায় এখন আমার ভাইয়া শুনছে, জুয়েল, ও সিলেট থাকে, ওই দিন সকালবেলা বাসায় গিয়ে আমাকে মার খাইতে হয়েছিল যে আমি রাতের বেলা বাসা থেকে চলে গেছি। আচ্ছা। ঠিক আছে, ও আমাকে মারছে, তারপর আমি কাহিনীটা ওকে মানে ও তখন বলা হয় নাই, পরে অবশ্যই শেয়ার করা হয়েছে। এই ছিল আমার কাহিনী। এবং আপনি গোরস্থানে, এবং আপনি তখন তো নিজে মানে যখন কেমন অনুভূতি হয় যে আপনি সকালবেলায় চোখ খুলে যখন দেখলেন যে আপনি গোরস্থানে, তখন কেমন? আসলে এখনো মনে পড়লে আমার আপনাকে কি বলবো, যে আমি যেখানে আপনি ইচ্ছা করে যাচ্ছেন সেটা অন্য ব্যাপার, বাট একজন মানুষ আপনাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আপনি সেন্সলেস হয়ে গেলেন। আমি তখন ছিলাম ডিসি অফিসের সামনে, শেরপুরে যারা থাকে অবশ্যই চিনতে পারছে, ডিসি অফিসের সামনে। সেখানে জ্ঞান হারানোর পর আমাকে কিন্তু কেউ আমাকে জ্ঞান ফেরাইতে হয় নাই, বা আমাকে কেউ বাসায় নিয়ে আসে এরকমও না, আমি নিজে। উনি কিন্তু অনেক মানে কি বলবো যে ডিটেলড একটা ঘটনা বলেছেন, এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে উনি যেভাবে বলছেন আপনি এটা বুঝতেই পারছেন যে ঘটনাটা তাকে কতটা নাড়া দিয়েছিল এবং কেমন লাগলো। আমার তো মনে হয় যে অনেক ভালো লেগেছে আপনাদের, এবং যেমনই লাগুক না কেন আমাদের ফেসবুকে অবশ্যই জানাবেন যে এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো। আজকে রাতের বেলা এরকম বেশ কিছু চমক আপনাদের জন্য আছে, সুতরাং আমাদের সঙ্গে একটু থাকতে হবে আপনাদেরকে। আর সেই সাথে আরেকটা জিনিস জানিয়ে দেবো, সেটা হচ্ছে যে
অবশ্যই অবশ্যই মানে আপনি এই মুহূর্তে হয়তো বাসায় আছেন, আমি একটু আপনাকে জাস্ট ফিল করানোর জন্য বলছি যে আপনারই যদি এরকম মনে হয় যে আপনি ঘরের মধ্যে কোনো একটা কিছু দেখলেন, কোনো একটা স্পেড বা জিন বা যাই বলুন না কেন, কিছু একটা আপনার সামনে ভেসে উঠলো, সেটা ছেলে হোক বা মেয়ে হোক বা যাই কিছু হোক না কেন, এবং সে আপনাকে স্পর্শ করা মাত্র আপনি ঘুমিয়ে গেলেন বা সেন্সলেস হয়ে গেলেন, এবং সকালবেলা উঠে যদি আপনি আবিষ্কার করেন যে আপনি আপনার এলাকার গোরস্থানে, ব্যাপারটা কেমন হবে? মানে আমার সবচেয়ে আজব লেগেছে, যার জন্য আমি এই ঘটনাটা সিলেক্ট করেছিলাম, যে একটা মানুষের সকালবেলায় মানে রাতের বেলায় যে মানুষটা সুস্থ স্বাভাবিক ছিল সেই মানুষের সকালবেলায় চোখ খুলে একটা গোরস্থানের মধ্যে ঘুম ভেঙে উঠতে কেমন লাগে। যাই হোক, এই ছিল ঘটনা, এবং আমি একটা খবর আপনাকে আরো একবার জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে সামনে আসছে আমাদের সেকেন্ড নাইট অফ হরর, দ্যাট ইজ ভূত এফএম আউটডোর শো উইথ বন্ধু গ্যারাজ। এই আউটডোর শোতে যদি আপনি জয়েন করতে চান তাহলে আপনাকে এখনই সাইন আপ করতে হবে www.bondhugarage.club, এবং 500 শব্দের মধ্যে আপনি এইখানে জয়েন করার পরেই আপনার ঘটনা লিখে পাঠান, রক্তহীন করা একটা কাহিনী লিখে পাঠান, এবং যাদের ঘটনা ভালো হবে তারা সবাই থাকবেন আমাদের সাথে। আমরা সবাই মিলে একটা হন্টেড প্লেসে যাব এবং সেখানে গিয়ে সারা রাত লাইভ ভূত এফএম করবো। দুটো জিনিস, একটা হচ্ছে আপনি পার্টিসিপেট করতে পারবেন, আর একটা হচ্ছে আপনি দেখতে পারবেন পুরো প্রোগ্রামটা কেমন ভাবে হচ্ছে, পুরো প্রোগ্রামটা সেট মানে আমরা সেট আপ থেকে শুরু করে যাবতীয় মানে একদম শেষ পর্যন্ত প্যাক করা পর্যন্ত আপনারা সব পুরোটা সময় থাকতে পারবেন। সো এটা একটা অসাম একটা এক্সপেরিয়েন্স। যারা লাস্ট টাইম গিয়েছিলেন তারা জানেন, তাদেরকে আপনারা যোগাযোগ করে আপনারা তাদের কাছ থেকে জেনেও নিতে পারেন। সো আমি আশা করবো যে আপনারা এই সপ্তাহের মধ্যে দ্রুত আপনাদের ঘটনাগুলো লিখে পাঠিয়ে দেবেন। গতবার আপনাদের অনেক রেসপন্স পেয়েছিলাম, আশা করি যে এবারও ব্যর্থ হব না আমরা। আরাফ আমাদের উত্তরা থেকে লিখেছেন যে লাস্ট স্টোরি ওয়াজ ওয়াও। ওকে, আমাদেরকে এমডি রানা এসএমএস করেছেন, আমাদেরকে মঞ্জুরুল জামালপুর থেকে এসএমএস করেছেন, হার কাঁপানো লিখেছেন, প্রান্ত থেকে আমাদেরকে এসএমএস করেছেন যে আমার একটা আচ্ছা আচ্ছা তিনি কি আমি বুঝতে পারি, আমাদেরকে বুড়ি লিখেছেন যে আচ্ছা তিনি অবশ্য লিখেছেন যে শরীর খারাপ নাকি। হ্যাঁ, আমি আজকে সারাটা দিন বেশ ঝামেলার মধ্যে আছি, মনে হচ্ছে যে কোনো সময় জ্বর আসতে পারে। বিনতি আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন যে ফার্স্ট ঘটনাটা আজকের বেস্ট ঘটনা। ওকে, আবারও জুনায়েদ, আমাদের তো মানে আমাদের তো মানে অনেক প্রশংসা পাচ্ছি আপনার, সুতরাং আমরা লাদাখের ঘটনা শুনবোই, তাই না? আমরা কিছুক্ষণের মধ্যে লাদাখের ঘটনা শুনবো, এন্ড হি ইজ স্টিল হিয়ার, সো চিন্তার কোনো কারণ নেই। এন্ড আমরা তার ঘটনাটা শুনবো। আমাদেরকে সোয়াদ এসএমএস করেছেন আমাদেরকে জাপু এসএমএস করেছেন রাহাত যশোর থেকে, এবং তিনি খুব খুশি, স্টোরিগুলো জোস লাগছে তার কাছে। আচ্ছা, তিনি স্টোরিগুলো হচ্ছে কোল্ড, তারপরে আবার লিখছেন হট, এবং তিনি খুব খুশি। অলরাইট, আমাদেরকে খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছে যে ভূত এফএম ইজ দ্য বেস্ট। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভালোবাসার কারণে ভূত এফএম সবসময় বেস্ট মনে হয় আপনাদের কাছে, এবং আমাদের কাছেও আপনাদের সেই ভালোবাসাটা অনেক 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 বেশি মূল্যবান। যাই হোক, আমরা ফেসবুকে কিছু কমেন্ট পড়ে আসি না। ফেসবুকে আমাদেরকে অনেকেই কমেন্ট করছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে পেজটা রয়েছে সেই পেজেও অনেকে এখানে কমেন্ট করেছেন এবং লিখছেন খুব ভয় লাগছে। আমাদের লিখেছেন শুধুই আমি, আমাদেরকে সুকান্ত লিখেছেন নাইস, আমাদেরকে নাফিস দীপ লিখেছেন গল্পগুলো চরম লাগছে। আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম মানে কমেন্ট গুলো আসছে হচ্ছে আমাদের প্রথম ঘটনা এবং তারপর হচ্ছে এখনকার ঘটনা, এগুলো নিয়ে, এবং আসলেই এই ঘটনাটা অনেক ভালো ছিল। আজকের ঘটনাগুলো অনেক ভালো হচ্ছে। রাজিবুল ইসলাম লিখেছেন আপনাদের ঘটনা যদি আপনারা যদি ভালো পাঠান তাহলে আমাদের সেই ঘটনাগুলো প্রেজেন্ট করতে কোনো আপত্তি নাই, আপনারা এরকম ঘটনা বেশি বেশি করে পাঠান। ব্ল্যাক মুন পুলক আমাদের লিখেছেন লেপের নিচের থেকে তিনি শুনছেন। আমাদেরকে শান্ত লিখেছেন অনেক ভালো লাগছে। আমাদেরকে ইঞ্জিনিয়ার এস এ বেলাল লিখেছেন তিনি নাকি জিনদের দাওয়াতও খেয়েছেন। আপনার ঘটনা আমরা লিখে পাঠাবো, এবং সঙ্গে সঙ্গে তার নিচে লিখেছেন একজন কমেন্ট করেছেন কি বলো গ্যাম্বলার, আমাদেরকে এখানে নিচে কমেন্ট করেছেন যে কি বলো। তারপরে একজন নাহিদ লিখেছেন যে কেমনে কি, সেটাই আমরা জানতে চাই ঘটনাটা। বেলাল, আপনার যদি এই ঘটনাটা জানা থাকে তাহলে অবশ্যই জানিয়ে দিন আমাদেরকে, যে আমাদের তো ইমেল করার অ্যাড্রেসটা আপনি জানেনই, bhuthfm@radiofurti.fm, which is bhwtfm@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন, এবং যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনি ঘটনাটা রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের যার ঘটনা শুনছেন তিনিও কিন্তু আমাদেরকে একটা অডিও ক্লিপই পাঠিয়েছিলেন, এবং আজকে তিনি বাংলাদেশে এবং তিনি আজকে আমাদের স্টুডিওতে। সো আপনারা যারা বাংলাদেশে আসবেন এবং ভূত এফএম পার্টিসিপেট করতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। ইন দ্য মেইন টাইম আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন, www.facebook.com/bhuthfm.russell, www.facebook.com/radio.furti। অবশ্যই আজকের বাকি ঘটনাগুলো মিস করবেন না। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Bhoot FM, the night.
comes alive with Grameenphone. Yes, the night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাস্তার আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম। চলছে ভূত এফএম, এবং আপনারা সবাই জানেন ভূত এফএম এখন আরো অন্যরকম উইথ Grameenphone। এবং আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে আমরা আসলে বহুদূর যে যেতে পারি, তার প্রমাণ হচ্ছে যে আমরা আরো একটা আউটডোর শো করতে যাচ্ছি, এবং তার প্রমাণ হচ্ছে যে আজকে আপনারা অনেক বেশি এনজয় করছেন। ঘটনাগুলো তো আপনাদের কাছ থেকে আসে, আমাদেরকে এখনো কিন্তু অনেকেই লিখছেন ফার্স্ট স্টোরি ওয়াজ বেস্ট। আচ্ছা, তার মানে হচ্ছে এখন মানে কি বলবো, যে এটার মিনিংটা হচ্ছে এরকম যে এখন আপনাকে আপনার প্রথম ঘটনা যে একটা ভালো ঘটনা শোনাতে হবে। এটা কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ, আই গেস লাদাখের কাহিনীটা লাদাখের কাহিনী আমরা শুনি, লাদাখের কাহিনী সবাইকে বুঝিয়ে দেওয়া উচিত যে হ্যাঁ, প্রথম ঘটনার চাইতেও ভালো ঘটনা আছে। তো আমাদের সঙ্গে থাকুন। সো ইয়া, বেসিক্যালি এটা আমার ফ্রেন্ড 2011 আমাকে বলেছিল। সো এটা একটা জুনায়েদ, আপনাকে লিখেছেন অনেকে, হ্যাটস অফ, অনেকে প্রশংসা করছেন। সুতরাং এই ঘটনায় ইট হ্যাজ টু বি মানে ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, বেটার আসলে প্রথম। হোপফুলি। সো ইয়া, হ্যাঁ, তো বেসিক্যালি স্টোরিটা হচ্ছে ইন্ডিয়ার লাদাখ। আপনারা অনেকে চিনেন, খুব একটা ফেমাস টুরিস্ট স্পট, বাট ওখানে অনেক প্যারানর্মাল হয়। আর আমার ফ্রেন্ড যেটা বলেছেন ওনার আত্মীয়র সাথে মানে এটা ঘটনা আর কি। আর এটা নিয়ে ইন্ডিয়ান টাইমস আর ইন্ডিয়ান অনেক নিউজ পেপার, আমি মেনশন করছি না যেহেতু ভালো মেনশন করে ফেলছি, বাট আর্টিকেলও লেখা হয়েছে। আচ্ছা, ইভেন একটা ফেমাস শো করা হয়েছিল, মানে প্যারানর্মাল শো, ওখানে অনেক এই জিনিসটা নিয়ে টানা হয়েছে। এটা একটা ট্রু স্টোরি আর কি। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা ফ্যামিলির, যেটা একটা ফ্যামিলিতে বাবা মা আর একটা মেয়ে। সো বেসিক্যালি যেটা হয়, ওরা তিনজন মিলে হানিমুনে যায়, মানে ওর আব্বু ওর আম্মু আর ওনার যে মেয়েটা থাকে, ওনারা সবাই হানিমুনে যায় কিছুদিন পর। সো সবাই যায় একসাথে। হানিমুন বলতে গেলে একটা ছোট একটা লাদাখের ট্রিপ, ঠিক আছে। সো ওরা যাওয়ার পর ওর মাকে হঠাৎ করে একটা হোটেল ছিল, হোটেলের নাম নিচ্ছি না। সো ওই হোটেলের গার্ডেনে যখন ওরা যায় তখন ও পজেস হয়ে যায় ওর মাটা, ঠিক আছে। পজিশন হওয়ার পর পরে যেটা জানলো, অনেকে ওখানে প্রিস্ট দেখালো। তো উনি বম্বেতে যখন আসে ওনার ইয়াতে, তো বম্বেতে আসার পর ওনাকে মানে দেখা গেল 7টা জিন পজেস্ট করছে ওনাকে। আচ্ছা, আর অনেকে বলে 7টা স্পিরিট, যেটা ইংলিশে বলে আর কি। তো করার পর ওর মাকে 12 বছর প্রায় রাসেল ভাই হিন্দুর পণ্ডিত থেকে শুরু করে মুসলিমের মোল্লার থেকে শুরু করে সবার কাছে গেছেন আর কি, সবার কাছে গেল আর কি, সব রিলিজনের গেল, অনেক সুফি লোকদেরকে দরবার দেখালো, কিচ্ছু হলো না। আর 12 বছর আর কি ওই জিনিসটা পজেস করে আসে, 7টা জিন আর কি। আচ্ছা, সো করার পর যখন মেয়েটা বড় হয় আস্তে আস্তে, তখন একটা মোল্লা, একটা খুবই ফেমাস মোল্লা, যেটা একটা জায়গা আছে, না মেনশন করবো না মোল্লাটা কোথা থেকে। সো উনি বলেছেন কি, তুমি একটা কাজ করবা, যখন তোমার মেয়ে 18 বছর, তোমার মেয়েকে মা থেকে দূর করে দিবা। অথচ মাটা একটা রুমে পড়ে থাকতো, কেউ ওখানে ঢুকতো না, কোনো খাওয়া নেই, পা হাত মোড়াতো, উইয়ার্ড পজিশন নিত। আমরা জানি আমাদের বডিতে 206টা বোন, 206 বোনস থাকে, এমন কোন বোন নাই যে সে ভাঙে নেই, ভাঙতো, মোড়াইতো হাত, মানে মাটা পজিশন কারণে, যেটা নর্মাল ছবিতে দেখা হয়, ওভাবে করতো। তারপর করার পর তো একে বড় হলো কি মাথায় দুল, যাতে ওর মেয়েকে পজেস না করে নে পরে। তো অনেকক্ষণ পর 18 বছর যখন মেয়েটা হয়েছে, মেয়েটা ইউএসএ চলে যায়, ইউএসএ থেকে আবার আসে বেড়াতে, মাকে তো দেখতে দেন ওর বাবা। তারপর আর কি যেটা হয়, ওর মেয়ে যখন ইউএসএ তে যায়, তখন একটা খুব ফেমাস, একটা খুবই যারা এক্সোরসিজম প্রফেশনাল আছে, যারা হিরেন থাকে, বুদ্ধিস্ট কিন্তু ওই প্রিস্টটা, তো ওকে ডেকে নিয়ে আসলো আর কি ইউএসএ তে, ওর মাকে ঠিক করানোর জন্য, যাতে ওর মাকে দেখবে আর কি। সো ওরা চেষ্টা করছে লাস্ট টাইম একটা এক্সোরসিজম পারফর্ম করতে, যদি এবং এইটাই সবচেয়ে মানে আজব টাইপের এক্সারসাইজ। হ্যাঁ, সেটাই। এক্সোরসিজমের কিছু রুল হচ্ছে, যেটা যখন একটা মানুষ পজেস্ট করে আছে, ওর চোখে না দেখতে। আমি সবার জন্য একটু বলি যে এক্সোরসিজম হচ্ছে, আমরা যেটা বলি, আমাদের এখানেও বলা হয় যে কোনো কিছু ছাড়ানো আর কি। মানে আপনি হয়তো পজেস্ট আছেন, আপনার পজেস সেইটা সেটা থেকে আপনাকে ছাড়ানো বা ঝাড়া এরকম টাইপের কিছু একটা। ওকে, ফাইন। সো ওর রুল ছিল কি, কেউ ওই জিনিসটা চোখে দেখবা না।
সো তো ওটার পর মানে সবাইকে বোঝানো হলো তোমার আম্মু ভিতর থেকে আওয়াজ করবে, হ্যাঁ আমি তোমার আম্মু, আমাকে বাঁচাও, হ্যান ত্যান, গোলবানা আর কি, সহজে গোলবানা। সো ও করলো, ফার্স্ট টাইম পজিশন এক্সারসিজম পারফর্ম করলো, কোনো লাভ হলো না। আচ্ছা। সেকেন্ড টাইম যখন এক্সারসিজম পারফর্ম করতে যায় বুদ্ধিস্ট প্রিস্টটা, সে খুবই একটা ফেমাস প্রিস্ট, ডক্টর কি যেন আমি ভুলে গেছি নামটা, খেয়াল নাই আর কি। তো ওই ডক্টরটা বললো কি যে আচ্ছা আমি সেকেন্ড টাইম পারফর্ম করব, ঠিক আছে, বিকজ এবার পসিবিলিটি লাগছে। তো সেকেন্ড টাইম যখন পারফর্ম করতে যায় এক্সারসিজম, তখন হয় কি ওর মেয়েটা না লাদাখের ওই জায়গাটা যেখান থেকে ওর মা পৌঁছেছিল ওখানকার হিস্ট্রি জানতে চায়, ব্যাকগ্রাউন্ড। সো মেয়েটা যায় ব্যাকগ্রাউন্ড জানা শুরু করলো, বলো কি ছিলটা কি ওই জায়গায়, কেন এরকম হলো? কেন এরকম হলো, রিজনটা কি। সো কিছু অনেক হিস্ট্রি ঘাটার পর গুগলে সার্চ করলো, মানে অনেক রিসার্চ করছে সে ওই জায়গার ব্যাপারে, জমিন জমান যা ছিল ওখানে লাদাখের অনেক আগে। সো হঠাৎ করে যখন লাদাখ একটা সেপারেট স্টেট ছিল, তখন ওখানে একটা বাসা একটা বিল্ডিং নাম বাসা হওয়া হতো, তো বাসা ধসে পড়ে যায়। ওই বাসার ভিতরে 7টা জিন ছিল না মানুষ ছিল, আমি এটা সঠিক বলতে পারতেছি না, বাট 7টা একটা এন্টিটি ছিল এক ধরনের, ঠিক আছে। তো ওই 7 জন মিলে পজেস করছে আর কি। আচ্ছা, তা তাকে ধসে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল? হ্যাঁ। তো মেয়েটা কি করছে, 7টা যারা মারা গেছে বা যারা জিন টিন মারা গেছেন, তো ওদের নাম জানলো আগে। আচ্ছা। নাম জেনে 7 জনের নাম নিয়ে গেল। যেহেতু এক্সোসিজম কাজ করতেছে না, এখন মানুষের নর্মাল মানুষ বলে না, মানুষের পাওয়ার সবচেয়ে পাওয়ারফুল, মানুষের বুদ্ধি। সো কি করলো, 7 জনের মানুষের নাম জানলো, নাম জেনে গেল ওর ইয়ার কাছে। এক্সোসিজম পারফর্ম করছে, নর্মাল হচ্ছে না, অনেক চেষ্টা করে হয় না, মানে রোজ ওয়াটার ছিল, অনেক কিছুই হয় না। আরে বুদ্ধিস্টের এক্সারসিজম খুব ডিফারেন্ট হয়। বুদ্ধিস্টের এক্সারসিজম হয় ওরা এক ধরনের বাঁশি বাজায়, ঢোল বাজায় এক ধরনের, আর ওকে সার্কেল করে অনেকগুলি বুদ্ধিস্ট প্রিস্ট মিলে এক্সারসিজম পারফর্ম করে, ইউটিউবে দেখতে পারবেন। আর যেহেতু করতেছে হচ্ছে না আর কি, তো অনেক হচ্ছে না। তারপর মেয়েটা কি করলো, মেয়েটা যে ওর মার কাছে গেল, গিয়া বললো হ্যাঁ অমুক তোমাদের 7 জনের মধ্যে এই লোক, মনে করেন এক্স আর কি লোকের নাম, তোমাদের 7 জনের মধ্যে যে নাম এক্স আছে ও আমার কাছে আসছিল কালকে রাত্রে। আচ্ছা। ও বলছে আমার বাসায় একা, আমার সাথে আমাকে ও একা পজেস করবে। ট্রিক, এটা ট্রিক আর কি, মাইন্ড ট্রিক। ওদের ভিতরে 7টা জিনের মধ্যে একটা ঝগড়া লাগানোর জন্য। তো এভেন্চুয়ালি এটা কাজ করলো। তো ও প্রথমে ওই 7 জন শখ হইলো কি, তুই কেমনে জানলি কি যে আমাদের নাম এটা, ওরা তো শখ। তো ওদের মধ্যে একটা ফাইট শুরু হয়ে গেল। ওখানে খালি কর্নার রুমে মানে 7টা ভয়েসের কথা হচ্ছে, ওরা মানে সবাই শুনতে পাচ্ছে, সবাই দেখতেছে, 7 জনের সাথে আলাপ করতেছে। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, ওরা আলাপ করতেছে। ও বলে না আমি ছাড়বো না, মানে আমি থাকবো। ও বলে না আমি থাকবো। ওই 7 জনের মধ্যে সব ধরনের এজের লোক ছিল, বাচ্চা ছিল, মানে নর্মাল মানে 40-30 ইয়ার্স, সব গ্রুপ, মানে 6 কম্বিনেশন গ্রুপের এজ লোক ছিল। ওরা নিজের মধ্যে ঝগড়া করতে করতে, আর এখানে কি করছে, এর এক্সারসিজম চালু করে দিছে, যেহেতু ওদেরকে বিজি করে দিল আর কি। ওরা 7 জনের মধ্যে কনফিউজড হয়ে গেল। তো বিজি করে উনি কি করলো, এক্সারসিজম পারফর্ম করছে। এক্সারসিজম পারফর্ম করে, যেহেতু ওর পাওয়ারটা কমে গেছে আর কি, এক্সারসিজম পারফর্ম করে ইয়াটা হয়ে গেল আর কি, এক্সারসিজম সাকসেসফুল হলো। 7 জন ইয়াটা ছেড়ে দিল। ছাড়ার পর এখন হইলো কি, ইভেন্চুয়ালি ওর মাটা মারা যায় লাস্টের দিকে। মানে ওর বডি যখন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, বম্বের একটা খুব ফেমাস, আমার ফ্রেন্ডটা বলতে, ছত্রপতি শিবাজি টার্মিনাল একটা স্টেশন আছে ইন্ডিয়াতে, ওই ট্রেনে, লোকাল ট্রেনে মাকে এমনি উঠায় নিয়ে যাচ্ছিল, ঠিক আছে। নিয়ে যে রাস্তার মধ্যে মা দম আটকে নেয়, ওই স্টেশনে আর কি। তো রেলওয়ে স্টেশন যেটা হয়, ওখানে দম আটকে গেছে। হসপিটালে নিয়ে যাওয়ার আগে যখন ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পোস্টমর্টম করবো, বলে 206, মানে ভিতরে যত বোন ছিল সব তো সব ভাঙে গেছে। আচ্ছা, শখ হইলো কেমনে একটা মানুষ জীবিত থাকে। আচ্ছা, আমি একটা জিনিস জাস্ট জানতে চাচ্ছি যে, মানে আমি জাস্ট ভাবছিলাম এরকম যে এরকম কি হতে পারে, মানে ডাক্তার কি এরকম কিছু বলেছিল যে ওনার কোনো মেন্টাল ঝামেলা ছিল, এরকম কোনো কিছু? ডক্টর যেহেতু ওর সবকিছু চেক করলো, আপনি জানেন প্রত্যেকটা জিনিস চেক করা হয়, নর্মাল ব্রেনের যেটা সেলস নর্মাল ফাংশন করছে এগুলো না, সব ঠিক আছে, দ্যাটস জাস্ট বিকজ বোনস, প্রত্যেকটা বোনস ভাঙ্গা ওর বডিতে। আর এটাও বলছিল ডক্টর দ্যাট এতদিন মানুষ কেমনে না খায় থাকতে পারে। 12 years of position with 7 genes,
ইন্টারেস্টিং। সো এই জিনিসটা অনেকে জানি না, স্পিরিটস বলে, এটা ইন্ডিয়াতে কিন্তু একটা ফেমাস কাহিনী। এটার উপর অনেক বড় একটা ইয়াও আসছে আর কি, ইউটিউবে ভিডিও। হ্যাঁ, যারা যারা ইন্ডিয়াতে আছেন এই মুহূর্তে তারা নিশ্চয়ই আমাদের আরো আপডেট দিতে পারবেন। আপডেটস আমরা চাই আপনাদের কাছ থেকে, এবং আপনারা অবশ্যই এই ঘটনাটা আরো যে মানে যারা জানেন, Details এ আর হ্যাঁ কি। সেটাই। সো বেসিক্যালি তো ডক্টর গেল, তো চেক করলো, ডক্টর তো বললো এরকম কেস আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি আর কি। সো বেসিক্যালি মা ইভেনচুয়ালি মারা যায়, এটা খুব একটা বড় লস। আই হোপ উনি মানে এটা খুব একটা বড় লস আর কি। এটা খুব আর্টিকেলসে আসলো, মানে হইচই করলো আর কি স্টেটের মধ্যে। ইন্ডিয়ার নর্মাল স্টেট নিউজ পেপার যেটা হয়, মহারাষ্ট্রের নিউজ পেপার, ওখানে অনেকবার পাবলিশ করা হয়েছে আর কি। So এই আর কি ঘটনাটা। রাসেল ভাই 7টা জিনের পজিশন। ওকে, দেখা যাক আমরা কি রকম রেসপন্স পেয়েছি। আশা করি যে ফুলি অনেক ভালো রেসপন্সই পাবো। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যাত্রাবাড়ি থেকে রাস্তি SMS করেছেন, অনেকদিন পর লাইভ ভূত FM শুনছেন, থেকে অনেক ভালো লাগছে। আপনি রেগুলার লাইভ শুনবেন, ভালো তো লাগবেই আশা করা যায়। এবং রাজীব আমাদের SMS করেছেন, তার ওয়াইফ রাখি আজকে ভূত FM অনেক সুন্দর হচ্ছে এবং অনেক ভয় লাগছে তাদের। হামি আমাদের SMS করেছেন কিশোর কেরানীগঞ্জ থেকে। আমাদেরকে কিরণ লালবাগ থেকে SMS করেছেন এবং জিজ্ঞেস করেছেন ভালো আছে কিনা। আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো দলে। বিভাস আমাদের SMS করেছেন এক্সেলেন্ট। আমাদেরকে এছাড়াও মিম জিম SMS করেছেন ফ্রম মায়ামেন সিং, ডোন্ট স্টপ দ্য নাইস স্টোরিজ। ওকে, আর ইউ জাস্ট ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমাদেরকে শাহিন SMS করেছেন নাচল থেকে, জুনায়েদ ভাই ইজ আর রিয়েল হিরো। আচ্ছা, রাহাত আমাদের খুলনা থেকে SMS করেছেন। হ্যাঁ, মানে জুনায়েদের একটা জিনিস খুব মজা, যে ফার্স্ট যে স্টোরিটা সেটা তার ছিল, সেকেন্ড যে স্টোরিটা সেটা তার ছিল, থার্ড স্টোরিটা অন্য একজনের স্টোরি, বাট তিনি অনেক সুন্দর করে আমাদেরকে সেই জিনিসটা বলেছেন। আমাদেরকে বনানী থেকে ফাহান SMS করেছেন এবং আমাদেরকে তিনি বলেছেন যে তিনি একটা প্রোগ্রামের কথা বলছেন। রাইট, উনি বলছিলেন কিন্তু যেটা নিয়ে একটা প্রোগ্রামও হয়েছে, এটা ইন্ডিয়ার একটা অনেক ফেমাস স্টোরি, যেটা পত্রিকাতে এসেছিল এবং এটা একটা প্রোগ্রামও হয়েছে, এবং সেই স্টোরিটাই কিন্তু উনি বললেন। আফাদ আমাদের উত্তরা থেকে লিখছেন, লাস্ট স্টোরি ওয়াজ দ্য বেস্ট স্টোরি। আচ্ছা, ওকে। আমাদেরকে তাসবির SMS করেছেন ময়মন সিং থেকে, হোয়াট আ নাইস স্টোরি। আমাদেরকে এছাড়াও সাইদ ইহাম SMS করেছেন কুষ্টিয়া থেকে, লাস্ট স্টোরিটা অসম ছিল। আমাদেরকে এছাড়াও গুলজার SMS করেছেন সিলেট থেকে। এবং ইউটিউবে কি দিয়ে সার্চ দেবো, যে আপনার ওই মানে গাড়ির ওই ব্যাপারটা দেখতে চান, আপনি একটু আরেকবার কাইন্ডলি বলবেন সবাইকে যে ইউটিউবে কি লিখে সার্চ দেবো। নর্মাল আপনি লিখতে পারেন মাদিনা ওয়াজিয়া জিন। ওকে, আর স্পেলিংটা যদি ইয়া হয়, জাস্ট লিখে দেন জিন প্লেসেস ইন মাদিনা। ইন মাদিনা, হ্যাঁ, জিন প্লেসেস ইন মাদিনা লিখলেই চলে আসবে। ওকে, সো এই ছিল আপনাদের, মানে কি বলবো, যে আপনাদের অনেক বুঝতে পারছি এখনই মানে ইচ্ছা করছে কারো গুগল করতে, কারো ইউটিউবে যে খোঁজ নিতে, আপনারা দেখতে পারেন। এবং সেই সাথে লাদাখের ঘটনাটাও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন হয়তো একটু সার্চ করলেই। আমাদেরকে রিয়াদ ময়মন সিং থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আমার আপুর সার্জারি হচ্ছে একটা, সার্জারির জন্য তিনি বলছেন যে আমরা সবার কাছে দোয়া চাই। ডেফিনেটলি আপনার আপু খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেটাই চাইবো। আমাদেরকে শান্ত শ্রীমঙ্গল থেকে SMS করেছেন, আর না জুনায়েদ ভাই ঘটনা আরো আছে কিনা জিজ্ঞেস করছেন। আমাদেরকে সুমন SMS করেছেন, রাহাত আমাদের SMS করেছেন খুলনা মেডিকেল কলেজ থেকে, এবং সামনে ফাইনাল এক্সাম, প্লিজ প্রে ফর মি। ইয়েস, আমরা অবশ্যই আপনার জন্য প্রে করছেন রাহাত। মেক শিওর করেন যে আপনি আপনার পরীক্ষার পর আমাদের একটা ঘটনা শোনা পাঠাবেন, এবং সেটা আপনি আপনার মেডিকেলের যে সমস্ত স্টুডেন্ট, যারা আপনার ফ্রেন্ডসরা রয়েছেন, যারা আপনার টিচার্সরা রয়েছেন, যেভাবে পারেন আপনার যে মানে পোস্টমর্টম করেন যারা, তাদের কাছ থেকে, আপনাদের যে লাশ কাটা যে ঘর, সেই ঘরে যে মামা দরকার তার কাছ থেকে জেনে নিয়ে অবশ্যই আমাদের একটা ঘটনা পাঠিয়ে দেবেন, কারণ মেডিকেল স্টোরির ডিমান্ড অনেক অনেক অনেক। আমাদেরকে এছাড়া দেখতে পাচ্ছি বাঁধন SMS করেছেন আরো অনেকেই। এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন ফেসবুকের আমাদের যে রেডিও ফুর্তির ফ্যান পেজটি রয়েছে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে ডিয়াদ খন্দকার লিখেছেন, না করে আমি ভূত FM ডাউনলোড করবো। আচ্ছা প্লিজ, আচ্ছা তিনি হচ্ছে ডাউনলোড করতে যাচ্ছেন, এটা মাসুম বলতে পারবেন ভালো, তবে লাইভ শুনতে পারলেই তো সবচাইতে ভালো, কারণ সাউন্ড কোয়ালিটি অনেক ভালো থাকে, তাই না? মাসুদ রানা আমাদের SMS করেছেন চরম, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়া SMS না, এগুলো আমি ফেসবুক থেকে পড়ছি। শাকাওয়াত আলী আমাদেরকে বলেছেন যে তিনি লাদাখে যে ঘটনাটা তিনি একটা টেলিভিশন চ্যানেলে সেটা দেখেছেন। রাইট, আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে লিখেছেন SNK খালিল, এবং তিনিও বলেছেন যে রাসেল ভাই
আচ্ছা, তিনি একটা তিনি আমাদের ভয় দেখানোর চেষ্টা করেছেন আর কি। সুমন শেখ আমাদের লিখেছেন, এক্সট্রিমলি নাইস ভূত এফএম, অনেক ভয় লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে যারা কমেন্ট করছেন, আপনারা যারা এসএমএস করতে চান তারা চলে যান তারা মোবাইলের মেসেজ এখানে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে যদি আপনারা ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি বাংলাদেশের বাইরে আপনি থাকেন তাহলে আমাদেরকে সরাসরি রেকর্ড করে আপনার স্টোরি পাঠিয়ে দিতে পারেন। যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। আরো একটা খবর জানাচ্ছি, সেটা হচ্ছে যে সামনে আসছে আমাদের সেকেন্ড নাইট অফ হরর, দ্যাট ইজ ভূত এফএম আউটডোর শো উইথ বন্ধু গ্যারাজ। অ্যান্ড এই শোটা আপনি চাইলেই জয়েন করতে পারবেন, এবং সেজন্য আপনাকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপ করতে হবে www.bondhugarage.club। আমি একটু স্পেলিংটা বলি, হ্যাঁ, www, এটা কোনো স্পেলিং হয় না, তারপর একটা ডট, তারপর বন্ধুর স্পেলিংটা হচ্ছে BONDHU, আর একই সাথে কোনো স্পেস না দিয়ে গ্যারাজ লিখবেন GRARAGE.club। এবং তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা সেখানে আপনার সাইন আপ হয়ে গেল, এবং এরপরে আপনি 500 শব্দের মধ্যে একটা রক্তহীন করা ঘটনা পাঠিয়ে দিবেন আমাদের কাছে, এবং সেই ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে আপনি থাকবেন আমাদের সাথে আমাদের আউটডোর শোতে, যেখানে আপনি পুরো হন্টেড প্লেসটা আপনি এক্সপেরিয়েন্স করতে পারবেন, আপনি দেখতে পারবেন, এবং আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবেন, কিভাবে আমরা প্রোগ্রামটা করি সেটাও দেখতে পারবেন। এবং সেই একইভাবে আপনারা বাইরে যে আমাদেরকে আপনার সবাইকে বলতেও পারবেন যে না, এখানে ফেক কোনো কিছু হয় না, এবং এরা পুরো জিনিসটা লাইভ করে, এখানে সবাই লাইভ আসলে গেস্টরা আসে, কোনো কিছু তাদেরকে কোনোভাবে মানে কি বলবো, যেখানে কোনো ধরনের কোনো ফেক কোনো কিছু নাই, রাইট? মানে লাইভের মজাটাই এটা। আমরা কথা না বাড়িয়ে আপাতত যেটা করবো সেটা একটা ব্রেক নিব, এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো, আরো কিছু ঘটনা আছে আমাদের সাথে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM। আমি রাস্তা আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের নতুন একজন অতিথি আছেন, তাকে আমি কিছু কোয়েশ্চেন করতে চাই, এবং তারপরে রিসেন্ট একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আমরা শুনবো। আচ্ছা, শুরুতে আপনার নামটা জানি একটু। হ্যালো লিসেনার, আমি রাব্বি বলছি। রাব্বি, আপনার ওল্ড টাউন, রাইট? ওল্ড টাউনে আপনার বাসা। আপনার বাসায় সাধারণত কোন ধরনের ঘটনা ঘটে যেগুলো আপনাদের অনেক ডিস্টার্ব করে? ভাইয়া, মানে যখনই রাতের বেলা যেমন কিছু করে দেখা যায় যে এক ধরনের বিড়াল পিছুর পিছু হাঁটে, এবং অনেকে যারা রাতে নামাজ পড়তে ওঠে তারা অনেকে দেখে যে কে যেন নূপুর পরে সিঁড়ি দিয়ে হাঁটে, মানে যেগুলো রেগুলার সিমটম সেগুলো হয়, যে ঢিল পড়া। ঢিল পড়া। কিন্তু একটা অদ্ভুত জিনিস আপনি বলেছিলেন, সেটা খুব অদ্ভুত লেগেছিল আমাকে, সেটা মাঝে মাঝে মনে হয় যে কেউ যেন পানি ছিটিয়ে দিয়েছে। হ্যাঁ, পানি দিচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের ডিস্টার্বিং আর কি। আর একটা যদি বলি, ধরেন যে আপনি আশেপাশে আপনাকে নাম ধরে ডাকবে। আচ্ছা, কেউ কাউকে কোনোদিন ক্ষতিগ্রস্ত হয়েছে, কাউকে কোনোদিন মানে আঘাত করা বা এরকম কোনো কিছু? না, সেরকম কিছু করেনি। বাট ফার্স্ট টাইম আপনার সাথে এই ঘুড়ি উৎসবে হয়েছে। ঘুড়ি উৎসবে কি করছিলেন আপনি সেদিন বিকেল বেলায়? যেমন ঘুড়ি উড়াচ্ছিলাম, তো সাথে আমার মামাতো ভাই ছিল। তো ঘুড়ি ওড়ানোর সময় মানে বেশ কিছু ডিস্টেন্স মানে বজায় রেখে, তো ঘুড়ি আমি তখন দুপুর বেলা উড়াচ্ছিলাম, 12টা-1টার দিকে হবে এরকমটা। তো সাধারণত তখন মানে মানুষ কম, আমি জাস্ট ঘুরে উড়াচ্ছিলাম। তো সেই মুহূর্তে দেখলে এক পশলা বাতাসের মতো এসে আমার গায়ে মানে বডিতে হিট করে ছিটকে ফেলে দিল। আচ্ছা, তো আমি পিছনে কয়েক হাত পিছনে চলে গেলাম। তার সাথে যে আমাদের বাইরে ছিল, মানে ও অবাক হতভম্ব হয়ে গেল। হয় একটা মানুষ দাঁড়ানো অবস্থায় কিভাবে, ও বলতে ইচ্ছা করে বলে, আমি বললাম না। তো এইভাবে করে আমিও ঠিক বুঝতে পারলাম না, হঠাৎ করে আপনি একদম শিওর যে কেউ আপনাকে ধাক্কা দিয়েছে? হ্যাঁ, তা না হলে আমি হঠাৎ
ঘুরি ওর অবস্থা আমি কিভাবে পিছনে চলে যাবো। এবং তারপরে তো ঘুড়ি উৎসব তো সেদিন গেল, আপনি আজকে চলে এসেছেন আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করলেন। আরো কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো হয়তো অন্যদিন তার কাছ থেকে শুনবো আমরা। এবং বাসা নিয়ে অনেক ধরনের আজব আজব ঘটনা তার সাথে ঘটে। এবং আপনি কি বলবেন যে আপনি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নাকি আপনি বলবেন যে না ক্ষতিগ্রস্ত হয়ে দুষ্টুমি করেছে কেউ হালকা? ক্ষতিগ্রস্ত বলতে কি, যে ধাক্কাতে পড়ে গেলে হয়তো এর থেকে বড় ধরনের কোনো রিস্ক বা মানে ঝুঁকি হতে পারতো, তারপর তো অল্পের মধ্যে হয়তো বা সেরে গেলাম। আচ্ছা, অল্পের মধ্যে সেরে গেলেন। আচ্ছা ঠিক আছে, ফাইন। আমার আপনার আরেকটা ঘটনা ছিল, সেই ঘটনাটা আমরা অন্য একদিন শুনবো, যেহেতু অনেক বড় ঘটনা ছিল ওইটা। তো আমরা পরে শুনবো। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকবার জুনায়েদের কাছে যাই, এবং আমি একটু আগে অফ এয়ার তার সাথে কথা বলছিলাম, এবং তিনি বলছিলেন যে হ্যাঁ, যে ঘটনাটা আপনারা টিভিতে দেখছেন ওই লাদাখের, সেই ঘটনাটা অনেকটাই রং চং মাখিয়ে বলা হয়েছে, কিন্তু বেসিক যে ঘটনাটা সেটা আসলে এমন ছিল যে আপনারা অনেকেই জানেন যে যখন ওইটা ফিকশন তৈরি করা হয় তখন অনেক রং জড়াতে হয় সেখানে, এবং মূল ঘটনা থেকে আরো ইন্টারেস্টিং করার জন্য আরো অনেক কিছু, বাট মূল যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে এটাই। যাই হোক, আমরা আমার সাথে কথা বলছিলাম আরেকটা বিষয় নিয়ে। তিনি বলছেন যে আপনি বলছেন যে আপনাদের ওখানে প্রচুর ব্ল্যাক ম্যাজিক করা হয়। প্রচুর বলতে গেলে কি, মানে ওখানকার অ্যারাব ট্রাইবস এর যেটা ট্রেডিশন ছিল, আগেকার লোকরা হাজ উমরা করতেন, তো ওখানকার দেখতেন না আপনার অনেকে দেখায় তো, মানে একটা বল নিয়ে বসে ইমাজিন করে, ইউনো, এটা কিন্তু একটা অ্যারাবের ট্রেডিশন আর কি। আপনি কি এরকম চোখের সামনে দেখেছেন? দেখেছি বলতে গেলে আমি ইন পার্সন মিট করছি অনেক Oh my God, আচ্ছা। যারা ব্ল্যাক ম্যাজিক করে। কেন করেন তারা এটা? করে মানে ওখানকার লোকের তো টাকার অভাব নেই, আপনি এটা জানেন কি, যে ওখানকার লোকের অনেক টাকা, কিন্তু ওখানকার লোকের এখনো ওই ট্রেডিশন গুলি এখনো বাস্তব আছে আর কি। স্পেসিফিকলি বলতে চাবো না কি সবাই খারাপ এরকম না, বাট এখনো হালকা পাতলা হয়। ওখানকার গভর্নমেন্ট, এটা সব দেশেই তো ইলিগাল, রাইট? আর সৌদিতে তো অনেক ইলিগাল, শারিয়া ল হিসাবে এটা একটা খুব একটা ইয়া আর কি করে। সো বেসিক্যালি যেটা হয়, মানে ওখানে এটা আলহামরার কাহিনী, জেদ্দা সৌদি আরবিয়াতে। যারা আলহামরাতে থাকে ওরা অবশ্যই জানবে এই ঘটনাটা। আলহামরাতে একটা জায়গা আছে, আলহামরা হসপিটাল যেটা আছে, ওটার পিছনে একটা ইন্দোনেশিয়ান মহিলা আর একটা সৌদি মহিলা দুজন মিলে ব্ল্যাক ম্যাজিক করতে হয়। মানে ওরা এক ধরনের ধান্দা শুরু করছিল আর কি, কারো কিছু করতে হবে আমার কাছে চলে আসো, ইউনো। তো এরকম অনেক ফ্যামিলি যেত যারা গরিব, ওখানকার আবার কালচার কি, একজন অনেক পয়সাওয়ালা আর ওদের ফ্যামিলি মেম্বার গরিব আর কি, ইউনো। তো যারা গ্রামে থাকে ওদের মধ্যে ওইসব জিনিস এখনো আছে আর কি, মানে ওদের তো ভীষণ টাকা, ইউনো। সো বেসিকলি ওখানকার ট্রাইবাল যারা আছে ওরা এখনো ব্ল্যাক ম্যাজিক করে। তো ওই ইন্দোনেশিয়ান মহিলা আর আর ইয়া কি বলে একটা সৌদি মহিলা, এই দুইজন মিলে তারা ব্ল্যাক ম্যাজিক করতেন। আচ্ছা, তো এক ধরনের বিজনেস স্টার্ট করে দেন। কাউরে মনে করেন কাউরকে পানি খাওয়ানো, এন করানো, আবল তাবল, ইউনো, এইসব হইতো। তো দুইটা মহিলা করতো কি যে সারাক্ষণ ওরা একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিল, আর আপনি যখন একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিচ্ছ দিতে আপনাকে ফুল ডিসক্রিপশন দিতে, আপনার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে ব্যাকগ্রাউন্ড চেক দিতে হয়। সো ওরা নিজের ব্যাকগ্রাউন্ড চেক দিছে কি, যে সৌদি মহিলা একা ওনার কেউ নেই, আর ইন্দোনেশিয়ান মহিলাকে মেড বানায় রাখছিল আর কি। সো ওরা দুইজন থাকতো, সারাক্ষণ ব্ল্যাক ম্যাজিক করতো। নেইবাররা খুব একটু শখ, কারোর সাথে কথা নাই কিছু নাই, ইউনো, সবকিছু ইম্পার্সোনাল আর কি করতো। তো খালি দেখতো কি ওরা পানি আর এতগুলা পুতুল, কালো কালো পুতুল। তো ওরা দেখতেন ডাস্টবিনে যখন আপনার থ্রাশ হয় না, ওখানে সব ডাস্টবিন নিজের দরজার বাইরে, অ্যাপার্টমেন্টের বাইরে সব ডাস্টবিন রাখে দেয়। তো এক দুই দিন না দেখলো এরকম করে করে, পাশের বাসার যে নেবার ছিল ইন্ডিয়ান ফ্যামিলি, ওরা খুলে দেখলো কি জানে এটার ভিতরে এত পুতুল কি, তখন ওরা বুঝে গেল। আর আরো একটু উইয়ার্ড টাইপ, কথায় সোশ্যাল টাইপ ছিল না এত। সো এরকম করার পর অনেকক্ষণ দেখলো, আর অনেক লোকজন আসা যাওয়া করতো ওদের বাসায়, কি করতো না করতো। তো একটা লোকের আমি একটা কাহিনী বলি ব্রিফলি। সো ছেলেটার এমন অবস্থা হয়ে গেছে রাসেল ভাই, যে ছেলের উপর ব্ল্যাক ম্যাজিক করছে, সে খালি ভমিট করতো, ব্লাড ভমিট করতো। আর ব্ল্যাক ম্যাজিক খুবই একটা ফ্রাজাইল জিনিস, এটা প্র্যাকটিস করতে হলে আপনার অনেক ভিতর থেকে স্পিরিচুয়ালিটি থাকতে হবে, ইউনো। আপনি হঠাৎ করে যা করতে হবে, একটু ভুল হলে আপনার উপর চলে আসবে সবকিছু কিন্তু। সো এরকম অনেক একটা ছেলের উপর করছে। তো ওই ছেলেটা সামহাও খবর লাগে, বুঝে গেছেন কি এই জায়গা থেকে আর কি হয়েছে আর কি। আর খুব যারা ইন্ডিয়ান ফ্যামিলির পাশে খুব নেগেটিভ ভাইবস আসতো, ওই বাসার সামনে বিড়াল আসা যাওয়া করতো, ইউনো, একটু স্পিরিচুয়ালিটি এরকম জায়গায়। বাতাস অনেক হতো, জেদ্দাতে এত বাতাস হয় না সাধারণত, মানে স্পেসিফিক সিজনে হয়, বাট নর্মাল সামারে হয় না। এত বাতাস সব জায়গায়। তো এই ধরনের আর কি উইয়ার্ড স্টাফ হইতো ওদের পাশের ফ্ল্যাট থেকে। তো এরকম করার পর একদিন ওরা কমপ্লেন করে বসে, ঠিক আছে, হয়তো লোকজন আসা ডিস্টার্ব হয়। তো ওখানে লোকাল নিউজ পেপার ধরছে,
সব মহিলাদেরকে আর ব্ল্যাক ম্যাজিক করা সব। আর যখন ওদের অ্যাপার্টমেন্টটা যখন ওদের খুলে আর কি, মিডিয়াতে তো ফ্ল্যাশ করেন ওখানে, বাট ওরা যখন অ্যাপার্টমেন্টটা করে, কিচ্ছু নেই রাসেল ভাই, কিচ্ছু নাই। ওই টিভিতে দেখা না মোমবাতি নিয়ে বসে হ্যান ত্যান আবল তাবল, কিচ্ছুই নাই। নর্মাল মেডিটেশন করে ওরা ব্ল্যাক ম্যাজিক করে আর কি, আর খালি কাগজ আর পানি থাকতো। কাগজ আর পানি থাকতো। হ্যাঁ, আচ্ছা। তো এই হচ্ছে আর কি ঘটনাটা আর কি। আর ওই মহিলাদেরকে ধরার পর তো ওদের অনেক সিভিয়ার পানিশমেন্ট হলো, কি হলো এটা বলবো না। আচ্ছা। আচ্ছা, তো আর এটা লোকাল নিউজ পেপারেও আসছে। আর যে যে ব্যক্তিটা যার ভমিটিং হতো ব্লাড, সে ইভেনচুয়ালি মারা গেছে আর কি। ও তার মানে তার ওটা দূর করা যায় না। না, দূর করা যায়নি। তো ও মাই গড। আপনি একটা ব্ল্যাক ম্যাজিশিয়ানিস্ট এত স্পিরিচুয়ালি স্ট্রং হয়, এটা কল্পনা করার বাইরে। আর ব্ল্যাক ম্যাজিক করা এত ইজিও না। আমি মনে করি কারোর পক্ষে সম্ভব না, আর কারোর চেষ্টা করা উচিত না। কে জানে সেটাই। আপনার উপরে যদি পড়ে যায় আর কি। হ্যাঁ, সেটাই আমার তাই মনে হয় আর কি। এন্ড থ্যাংক ইউ সো মাচ। অনেক কষ্ট করে আপনি অনেক মানে এই